যদি বুদ্ধের দেখা পাও বুদ্ধকে হত্যা করো, যদি আদি পিতার দেখা পাও তাকে হত্যা করো, যদি আদর্শ শিষ্যের দেখা পাও তাকে হত্যা করো। আমরা এক এক জায়গায় যাব, সেখানকার গাছপালা কেটে দিয়ে সেখানে নাটমেগের চাষ করবো, নাটমেগ স্কার্স বইতে যেটা বলছে, সেখানকার পশু পাখিকে মেরে আমরা ওখানে পোলট্রি ফার্ম করবো বা অন্য কিছু করব, করে ইকোলজিক্যাল সিস্টেমকে ধ্বংস করব। ভীষণভাবে আহত হই যখন দেখি ইংরেজি অনুবাদ থেকে বাংলা করে জাপানি উপন্যাস লোকে পড়ছে। এর চেয়ে ভুল সিদ্ধান্ত আর কিছু হয় না। আমরা বাঙালিরা জাপানি সাহিত্যের বিশেষ রকম প্রিভিলেজড রিডার। কেন না আমাদের রবীন্দ্রনাথ আছেন। আমি আজ অব্দি এমন কোনো গল্প অনুবাদ করিনি, এমন কোনো উপন্যাস অনুবাদ করিনি যেখানে একেবারে কেন্দ্রে যে ভাবটি, সেই ভাবটি রবীন্দ্র কোনো না কোনো রবীন্দ্রসঙ্গীতে নেই। কি বলছেন স্যার? একদম। 1Q84 উপন্যাসে মুরাকামি বলছেন না, সময়ের তো অতীত বর্তমান ভবিষ্যৎ নেই, তার যেটাকে তুমি ভবিষ্যৎ ভাবছো সেখানেও কার্যকারণের এমন একটা নেটওয়ার্ক তৈরি হয়ে আছে যা এই জিনিসটার স্বরূপটাকে পাল্টে দেবে। বলে উনি বলছেন দুটো বিশ্বযুদ্ধের মাঝখানে সবে কাফকা মারা গেছে, পিলসনার বিয়ার খাচ্ছে লোকেরা, লাইট মেশিন গান তৈরি হচ্ছে জার্মানিতে, হয়তো লোকে জানে না এই শান্তি বোহেমিয়া জুড়ে যখন বিরাজ করছে যে তলে তলে হিটলার বলে একজন তৈরি হচ্ছে, কিছুদিনের মধ্যেই কি ভয়ঙ্কর একটা বিপর্যয় পৃথিবীর ওপর নেমে আসবে। তার মানে ভবিষ্যতে জানতে পারলাম যে এই সময়টা আসলে কি ছিল। সেই আহত ভাবটা, শক্ত ভাবটা রয়ে গেছে। আমরা আত্মবিশ্বাসী না যে আমরা যে কোনো জিনিস চেষ্টা করলে সফল হবই, যেটা আমাদের পক্ষে ক্ষতিকর সেটা আমরা নেব না, সেটাকে প্রতিরোধ করব। আমাদের সবসময় মনে হয় না, যেখানে সংঘাত হবে বোধহয় আমাদের বিরোধী পক্ষ জিতে যাবে, আমরা বোধহয় পারবো না। এটা বহু শতাব্দী ধরে পরাজয়ের পর পরাজয় এরকম একটা ধারণা হয়েছে, বা পরাজয়ের গল্প শুনে শুনে হয়েছে, জানি না। তো আমাদের মধ্যে সে আত্মবিশ্বাসটা কম। ওইটাকে ফিরিয়ে না আনলে, আর্কিওলজি অব নলেজ বলে একটা কথা আছে, নলেজ ফিরে আসতে পারে, কিন্তু তার জন্য আমাদের মানসিকভাবে প্রস্তুত হতে হবে সেই নলেজ আমাদের মধ্যে স্থান পাবে কিনা। আজকের আড্ডাটা একটু স্পেশাল। আজকে যিনি আমার সঙ্গে আছেন তিনি একজন বিখ্যাত প্রাবন্ধিক, অনুবাদক, অধ্যাপক অভিজিৎ মুখার্জি, আমার প্রিয় অভিজিৎ স্যার, যার কাছ থেকে আমি সাহিত্য এবং দর্শন সম্পর্কে অনেক কিছু জেনেছি। চলুন আজকে আড্ডা শুরু করা যাক অভিজিৎ স্যারের সঙ্গে। কেমন আছেন স্যার? অনেকদিন পর আজকে আপনার সঙ্গে গল্প করবার সুযোগ পেয়েছি। হ্যাঁ, আমার তো গল্প করার সুযোগ পেলে আমিও খুব এনজয় করি। কেমন আছি মানে, দিনে বিভিন্ন রকম মুহূর্ত আসে, নানা রকম খবর শুনে নানা রকম মুড তৈরি হয়, সবটা মিলিয়ে ইফ আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্য নেক্সট ডে, পরের দিনও কিছু একটা প্রত্যাশা করছি, তাহলেই ভালো আছি বলে ধরে নিতে শিখেছি। আমার এই বয়সে এটাই আমার উপলব্ধি বলা যায়। উপলব্ধির কথা যখন এলোই স্যার, তাহলে আমরা যেটা আপনার কাছ থেকে চিরকাল জানতে চাই, যে আপনি জাপানি ভাষাটা শিখেছিলেন একদম মানে ভালোবাসা থেকে, এবার তারপরে আপনি জাপানি শিখিয়েছেন, তারপরে আপনি জাপানি ভাষা থেকে অনুবাদ করেছেন বাংলায়, এই জার্নিটা কি করে হল? শিখতে গিয়েছিলাম কিন্তু ভালোবাসা থেকে না। আমার একটা সময় একটু মানসিক অবসাদ ঘটেছিল। সেই সময় জেন কোয়ান বলে একরকম জিনিস আছে, জেনের যে দিকগুলো হচ্ছে লেসন্স, মানুষকে জীবনযাত্রা কিভাবে বাঁচতে হবে শিক্ষা দেয়, সেখানে ওই গুরু শিষ্যের কথোপকথনের মাধ্যমে একটা মেসেজ তৈরি হয়। তো সেটা পড়ে আমি ওই মানসিক অবস্থায় ভীষণ ইমপ্রেসড হই, আমি কোয়ান পড়তে উৎসাহী হই, কিন্তু তখন কোনো ইংরেজি অনুবাদ পাওয়া যেত না, এখন পাওয়া যায়। তো আমার তখন একবার মনে হয়েছিল যে জাপানি ভাষাটা জানলে তো হয়তো আমি কোনোভাবে বই জোগাড় করে পড়তে পারতাম। তো আমি প্রিটোরিয়া স্ট্রিটে তখন জাপান কনসুলেট ছিল, ওখান দিয়ে যাচ্ছিলাম, দেখলাম যে একটা বিজ্ঞাপন পড়েছে যে জাপানি ভাষার কোর্সে ভর্তি হওয়া যাচ্ছে।
আমি কি খেয়াল হলো একটা ফর্ম ফিল আপ করে ফেলে দিলাম। তারপরে খুব যে মনে একেবারে ভীষণ দৃঢ় প্রতিজ্ঞ হয়ে শিখতে গেছিলাম তা না, কিন্তু গিয়ে দেখলাম অনেক অল্প বয়সীদের সঙ্গে শিখছি তো, তাদের সাহচর্যটা আমার ভীষণ ভালো লাগছে এবং কিছু একটা যে শিখছি এটাও ভীষণ ভালো লাগছে। ফলে আমি খুব ভালোবেসে শিখলাম এবং আমার একটা রেকর্ড, 5 বছর সপ্তাহে 2 দিন করে ক্লাস হতো, আমি একদিনও অ্যাবসেন্ট হইনি। তো সেটার পরে কতগুলো জিনিস ঘটলো। এক হচ্ছে ওইটা যখন শেষ হয়ে আসে কোর্সটা, তখন সারা ভারতে একটা পরীক্ষা হতো, তার রেজাল্ট ভালো হলে 1 মাসের জন্য একটা কালচারাল এক্সপোজারের জন্য একটা ট্রেনিং এর মতন দিতে টোকিওর কাছে কিতাউরাওয়া বলে একটা জায়গায় জাপান ফাউন্ডেশনের বড় একটা সেন্টার আছে, সেখানে পাঠানো হতো। প্রচুর খরচ করে সারা জাপান ঘুরিয়ে দেখানো হতো, চমৎকার সব লোকেদের বক্তৃতা শোনানো হতো, তারা আসতেন সারা পৃথিবী থেকে, এরকম পরীক্ষা হয় বিভিন্ন দেশ থেকে আসতো। সেটা যখন গেছি তখন তো জাপানের প্রতি টান বেড়েছে, তার সঙ্গে আমাদের এক জুনিয়র কলিগ তখন পোস্টডক করতো এক জায়গায়, সে আমাকে বললো যে আমাদের ইউনিভার্সিটিতে বিদেশ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াতে তো আসে, আমি আপনার পেপার গুলো সাবমিট করলে ওরা যদি সিলেক্ট করে আপনিও আসুন না। সেই করে আমি তার পরের বছর কানাজাওয়া ইউনিভার্সিটিতে পড়াতে গেলাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এবং সেটা জাপানি ভাষায়। জাপানি ভাষায়, কেননা না জাপানি ভাষা না জানলেও যে হতো না তা না, আসে আমেরিকানরা আসে, কানাডিয়ানরা আসে, জার্মানরা আসে, কিন্তু ওদের এক মাস্টারমশাই কোথায় একটা কাজে 6 মাস অন্য জায়গায় থাকবেন, আন্ডার গ্রাজুয়েট ক্লাস কখনো জাপানি ভাষায় ছাড়া ওখানে হয় না। আমি গেছিলাম মোস্টলি রিসার্চ গাইড করা বা নিজে রিসার্চ করার জন্য, কিন্তু আন্ডার গ্রাজুয়েট ক্লাস আমার নেওয়ার কথা না, বিদেশিরা কোনোদিন নেয়নি ওখানে, ওটা প্রথম আমার ক্ষেত্রে ঘটলো। তো ডিন জিজ্ঞেস করলেন যে আমি শুনলাম আপনি জাপানি ভাষা জানেন, তাহলে কি আপনি আন্ডার গ্রাজুয়েটের এই দুটো ক্লাস একটু নিতে পারেন, একটা ল্যাবরেটরি ক্লাস আর একটা থিওরি ক্লাস। তো আমি বললাম আমি খুব উৎসাহী, মানে চেষ্টা করে দেখতে। তো তারপরে ওরা আমাকে আন্ডার গ্রাজুয়েট ক্লাস নিতে দিলেন এবং সেই প্রথম বিষয় যেটা পড়াই সারা পৃথিবীতে আন্ডার গ্রাজুয়েটের কারিকুলাম কোর্স তো একই থাকে, সিলেবাস মোটামুটি। আমাকে সারা রাত প্র্যাকটিস করতে হতো ওইসব চাইনিজ ক্যারেক্টার্স, ওগুলো যেন আমি গিয়ে ওখানে ভুলে না যাই বা অন্য ওরা বুঝতে না পারে, এরকম না হয়। সেটাও একটা অন্য অভিজ্ঞতা যে ভাষাটার উপর আমাকে জোর দিতে হচ্ছে বেশি। অনেকদিন ততদিনে আমার পড়ানো হয়ে গেছে, ফলে বিষয়টা নিয়ে সংশয় ছিল না। কানাজাওয়ায় থাকার ফলে যেটা হয়েছে, ওখানে তো আমি কোনো আমন্ত্রিত কিছু হয়ে যাইনি, ওখানে তো আমি একজন নাগরিকের মতো, আমার প্রভিডেন্ট ফান্ড কাটা হয়, আমাকে বাড়ির ট্যাক্স দিতে হয়, জলের ট্যাক্স দিতে হয়, একদম একজন সাধারণ লোক যেভাবে থাকে, যা যা তাকে স্পর্শ করে। এতে জাপানি জীবনের অনেক ভেতর পর্যন্ত দেখতে এবং সেগুলোর সঙ্গে পরিচিত হওয়ার একটা সুযোগ আমি পেলাম। ফিরে আসার পরে আমাদের ভাইস চ্যান্সেলর বলেছিলেন যে আমাদের এখানে হয়তো একটা খুব ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ড্রাইভ হবে, তখন অনেক জাপানি জানা ছাত্রছাত্রী মানে লোক দরকার পড়বে যারা ইন্টারপ্রিটেশনের কাজ পারবে, ট্রান্সলেশন পারবে, তুমি একটা কোর্স খোলো যাদবপুরে। তো তখন ওনার উৎসাহে আমি যাদবপুরে জাপানি কোর্স 3 বছরের ডিপ্লোমা কোর্স খুলি। তখন আবার কনসুলেট থেকে বলে আপনি যে পড়াতে শুরু করলেন আপনার তো একটু ট্রেনিং দরকার, ভাষা শেখানো তো আপনি আগে করেননি, আবার যান সেই ইনস্টিটিউটটাতে, ওটা খুব প্রেস্টিজিয়াস ইনস্টিটিউট। সেখানে ওরা 4 বছরের তফাতে দুবার আমাকে 3 মাসের ট্রেনিং দেয়। এটা হচ্ছে কোকসাইকোরিউ কেকিন বলে জাপানি ভাষায়, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর এক্সচেঞ্জ অফ জাপান ফাউন্ডেশন, এবং ওটাকে বলে নিহঙ্গো সেন্টার, মানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার। জাপানিজ ল্যাঙ্গুয়েজ টিচারদের নানাভাবে নানা স্তরে প্রশিক্ষিত করবার জন্য। সেটা একটা অসাধারণ অভিজ্ঞতা, একদম স্বপ্নের মতো অভিজ্ঞতা। সেখানে আমাদের নিয়মিত জাপানের যেগুলো পুরনো সব কালচারাল ইম্পর্টেন্ট স্পটস, সেসব জায়গায় নিয়ে যাওয়া হতো, তার ইতিহাস বলা হতো, জাপানের রাজনীতিতে, জাপানের জীবন দর্শনে, সমাজে যেগুলো মানুষ সাধারণভাবে বিশ্বাস করে, মানুষের জীবনে যেগুলো প্রয়োগ করে, যে বিশ্বাসগুলো, সেইগুলোর পেছনে এইসব জায়গার কি অবদান, কিভাবে এরা জড়িত সেসব গল্পের সঙ্গে, সেগুলো বোঝানো হয়েছিল। আমি যখন কানাজাওয়ায় পড়াচ্ছিলাম, একজন অধ্যাপক আমাকে বলেছিলেন যে দেখো, বিদেশ থেকে লোকেরা এসে কেবল দেখে আমরা কি ভালো কম্পিউটার বানাচ্ছি, আমরা কি ভালো ক্যামেরা বানিয়েছি, এই সমস্ত, তারা কেন কখনো জানতে চায় না
আমাদের চরিত্রগত বিশেষত্বটা কি, যাতে আমরা কম্পিউটার বানালে অন্যদের চেয়ে ভালো হবে, আমরা ক্যামেরা বানালে অন্যদের চেয়ে ভালো হবে, কই সেটা নিয়ে তো তাদের কোনো কৌতূহল নেই। এইখানে কিন্তু এই যে সুযোগটা আমি পেলাম, যে ইতিহাসটা কি, ওদের এই যে অ্যাকিউরেসির দিকে মন এবং উদ্ভাবনী শক্তি কিভাবে ওদের মধ্যে কাজ করে, তার প্রেরণাগুলো কি, চিন্তাধারার মধ্যে কি, ঠিক কোথায় বিশেষত্বটা, এইটা ওরা আমাকে অনেকটা একটা আঁচ পেতে সাহায্য করলো। আর তারপরে তো ফিরে এসে আমি তো পড়াচ্ছি মানেই তো ভাষাটার সঙ্গে যুক্ত রয়েছি, এবং ওই মাস্টারি করার পাশাপাশি ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছি। মাস্টারি করার তো মূল প্রথাটাই হচ্ছে যে তুমি সঙ্গে কিছু কিছু জিনিস জানতে থাকবে, না হলে তোমার পড়াতে আর কিছুদিন বাদে ভাল লাগবে না, আর জানতে থাকলে তুমি প্রত্যেকবার নতুন ভাবে পড়াবে। তো আমি জাপানি গল্প উপন্যাস পড়তে শুরু করলাম, প্রথম দিকটা ইংরেজি অনুবাদে। তারপরে যখন ওইখানে যাচ্ছিলাম ওই ট্রেনিং পেতে, তখন আমি মূল জাপানি বই জোগাড় করে সেখান থেকে কিছু অনুবাদ করে দেখলাম যে আমার অনুবাদগুলো এখানকার লোকেরা নিচ্ছে কিনা। তো তখন আমি ওই নবারুন্দার ভাষাবন্ধন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলাম। ওখানে দুটো গল্প ছাপা হওয়ার পর আমি দেখলাম যে লোকে খুব উৎসাহ নিচ্ছে, এবং তখন হারুকি মুরাকামি খুব বিখ্যাত হতে শুরু করেছেন। তো ওখানকার তখন কলকাতার পাঠক হারুকি মুরাকামির কথা অত কিছু জানে না, কিন্তু গল্পগুলো পড়ে খুব উৎসাহিত হলো। তো আমি বুঝলাম যে হ্যাঁ, লোকেদের ভাল লাগছে, আর আমারও জাপানি ভাষার চর্চাটার আরেকটা দিক খুলে যাচ্ছে। ফলে আমি একটা করে গল্প অনুবাদ করতে শুরু করলাম। একটা সময়ের পরে আমার মনে হলো যে আমার যা কাজ, আমি যেভাবে পুরো দিনটা কেটে যায়, খুব বেশি জাপানিদের সঙ্গে গিয়ে কথাবার্তা বলা তো হচ্ছে না। ফলে ক্লাসে যেটুকু পড়াচ্ছি সেটা একটু প্রাথমিক, প্রথম 3 বছরে পার্ট টাইম কোর্সে, একেবারে খুব ভাষার গভীর প্রদেশে গিয়ে তো শেখানো বা চর্চা করা যায় না। তাহলে আমি তো ভুলেও যেতে পারি যেগুলো কষ্ট করে শিখেছি, এবং অন্যরা সেই সুযোগ দিয়েছে আমাকে শেখানোর। একমাত্র উপায় হচ্ছে অনুবাদটা চালিয়ে যাওয়া। তখন যাদবপুর ইউনিভার্সিটি প্রেস, সেখানে আমরা ডাকনামে টিনটিন বলি, অভিজিৎ গুপ্ত ইংরেজির বেশ এখন নাম করা অধ্যাপক, তাকে বললুম যে আমি অনুবাদ করলে তোমরা কি ছাপবে? বললো হ্যাঁ, আপনি কিছু দিন নমুনা। তখন আমি প্রথম ওই যেটাকে লোকে কাফকা অন দ্য শোর জানে, উমিবেনো কাফকা, সেটা সমুদ্র তটে কাফকা বাংলায় অনুবাদ করি, এবং জাপান ফাউন্ডেশন খুব জেনারাসলি ওটাকে ফান্ডিং করেছিল। তার জাপানি জাতি সম্বন্ধে আরেকটা জিনিস লোকে বুঝতে পারবে, যে তাদের যে কোনো ব্যাপারে আন্তরিকতা এবং উদ্যম কতটা বেশি। এই উপন্যাসটাতে 50টার বেশি পরিচ্ছেদ আছে, চ্যাপ্টার। এর প্রত্যেকটা চ্যাপ্টার আমাকে পাঠাতে হতো 3 জন এক্সপার্টের কাছে, যাদের নাম আমি চিনি না, জাপান ফাউন্ডেশন পাঠিয়ে দিত। প্রত্যেকটা চ্যাপ্টার এরা ভেট করেছেন, প্রত্যেকটা চ্যাপ্টার পরে কমেন্ট করেছেন, সেই অনুযায়ী প্রয়োজনে পরিবর্তন করতে হয়েছে অথবা অপরিবর্তনীয় থেকে গেছে। সেইভাবে 50টা চ্যাপ্টার কিন্তু আমি 3 জন এক্সপার্টের অভিভাবকত্বে অনুবাদ করেছি, এবং সেটাও আমাকে অনেক কিছু শিখিয়েছে। তো তারপরে আমি দেখলাম যে ওটার বোধহয় ভেতরে রিভিউগুলো ভালো হয়েছিল, কারণ ওরা পৃথিবীর প্রায় সমস্ত বড় লাইব্রেরি যেখানে বাংলা বইও রাখা হয়, সেখানে এই বইটার কপি পাঠিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওরা গিয়ে একদিন একটা বিশেষ অনুষ্ঠান করে এই বই দুটো ঢাকা বিশ্ববিদ্যালয়কে উপহার দেয়। তারপরে আমি যখনই অনুবাদ করেছি ওদের কাছ থেকে গ্র্যান্ট চাইলে ওরা কখনো ফেরায়নি। আর কলকাতার পাঠকেরা, কলকাতায় বই বিক্রির চিত্র যে খুব উৎসাহজনক তা নয়, কিন্তু আমরা যতটা প্রত্যাশা করেছিলাম তার তুলনায় কিন্তু খুবই ভালো সাড়া দিয়েছে। এবং আমি যত লোককে দেখছি, আমি ব্যাংকে কিছু একটা কাজ করতে গেছি, কোনো অফিসারকে দিয়ে কিছু একটা ফর্মে সই করাবো, তিনি বলছেন যাদবপুর ইউনিভার্সিটির আপনি? অভিজিৎ মুখার্জি? হ্যাঁ। সমুদ্র তটে কাফকা? আমি তো খুব অবাক আর কি। তো আমার অভিজ্ঞতা তারপর থেকে আমি বলবো প্রত্যাশা ছাপিয়ে, মানে আমি যা সাড়া পেয়েছি আর কি। এবং বাংলাদেশে তো এই বইটার মানে
আমি যতদূর জানি একটা পাইরেটেড ভার্সনও বেরিয়ে গেছিল, এত জনপ্রিয় হয়ে গেছে এটা। পাইরেটেড ভার্সন বেরিয়ে গেছে, আমি গিয়ে নীলক্ষেত অঞ্চলে সেই পাইরেটেড ভার্সন আমাকে একজন দেখিয়েও এসেছে। আচ্ছা, হ্যাঁ, কিন্তু মুশকিল হচ্ছে ওদের এই টাকার এক্সচেঞ্জ রেটটা এমন, তারপর ওখানেও ওরা ওই কিছু ডিউটি টিউটির ব্যাপার থাকে, তাতে দামটা এত বেড়ে যায় যে অল্প বয়সীরা অ্যাফোর্ড করতে পারে না। তখন বেচারারা কি করবে, ওই পাইরেটেড ভার্সন পড়ে। ওখানে তক্ষশিলা বলে একটা মার্কেট, আজিজ মার্কেট আছে, সেখানে তক্ষশিলা একটা বইয়ের দোকান, ওখানে আমি গেছি, আমাকে একজন পরিচয় করিয়ে দেওয়ার পরে দেখি 3-4টি ছেলে এসে বলছে, আপনি সমঝোতাতে কাফকা অনুবাদ করেছেন, এটা না খুব আরো বিক্রি হওয়া উচিত, জানেন তো, মানে সবার পড়া উচিত। আমি বলছি, হ্যাঁ সে তো আমার আরো বেশি করে ইচ্ছে। আমরা সবাই পড়েছি, তবে মাথা নিচু করে বললো, তবে আমরা না পাইরেটেড কপি পড়েছি, কেননা অত টাকার দাম দিয়ে কিনতে পারছিলাম না। আমার তাতে তো কিছু না, আমি তো জাপান ফাউন্ডেশন থেকে আমার পারিশ্রমিক পেয়ে গেছি। যাদবপুর ইউনিভার্সিটি প্রেসও তো ঠিক প্রফিটিয়ারিং এর জন্য নয়, লোকে পড়ছেটা ওদের কাছে ভাল লাগছে, ফলে আমরা অত বিচলিত হইনি এটা নিয়ে। কিন্তু এখন আমি দেখি যে ওরা ভীষণভাবে আমার প্রত্যেকটা অনুবাদ পড়েছে। তারপর ওরা একটা অনুবাদের পুরস্কার চালু করেছে, বাংলা ট্রান্সলেশন ফাউন্ডেশন বলে। যত বিদেশে থাকেন যেসব বাংলাদেশিরা, তারা খুব উদার হস্তে টাকা দিয়ে এন্ডাওমেন্ট থেকে ওদের একটা ট্রাস্ট তৈরি হয়েছে। তো ওটার একটা পুরস্কার গত বছর 2024 ওরা আমাকে দিল 22-23-এর জন্য। গিয়ে দেখলাম যে খুবই নামী লোকেরা, তাদের আমি চিনি, নাম শুনেছি, তারা দেখি আমার বই পড়েছেন এবং এসে গল্প করছেন। আমার কাছে এটা প্রায় অভাবনীয়, মানে অচিন্তনীয় একটা ব্যাপার। যেটুকু পরিশ্রম করেছে আমি বলবো যে তার তুলনায় অনেক বেশি রিটার্ন পেয়েছি আর কি। স্যার, জাপানের কথায় যদি আবার একটু ফিরে আসি, আমার যেটা এই যে জেন শব্দটা, এটার থেকেই তো মানে অনেক কিছু আমাদের জাপানের প্রতি, আমরা যেটুকু জাপান সম্পর্কে আমাদের আগ্রহ, এটা তো আমাদের ওই জেন শব্দটা থেকে আসে মেইনলি। হ্যাঁ, সেটার কারণ হচ্ছে যে এই ইন্ডাস্ট্রিয়ালাইজড যে জগৎটা পৃথিবীতে, সেখানে জেন অ্যান্ড মোটরসাইকেল রিপেয়ারিং এরকম কিছু কিছু বই খুব মানুষের নজর কেড়েছিল। অ্যালান ওয়াটসেরও কিছু বই রয়েছে। হ্যাঁ, সেইটা একটা তো দিক বটেই জেনের। জেন জিনিসটা আসলে ওই 7ম-8ম শতাব্দীতে দক্ষিণ ভারতের একজন রাজপুত্র, তিনি বুদ্ধের বাণী প্রচার করতে চীনে গিয়ে, তারপরে তার জীবনটা খানিকটা মিথের মতো, যে তিনি 9 বছর নাকি একটা গুহার ভেতরে পাথরের দিকে মুখ করে বসে ধ্যান করেছিলেন, এবং সেই সময় ওনার চোখ বুজে এসেছিল ঘুম পেয়ে, তাতে রেগে গিয়ে উনি চোখের পাতা কেটে মাটিতে ফেলে দিয়েছিলেন। সেই পাতা থেকে চা গাছ তৈরি হয়েছিল। এখন জেন সাধক যারা, তারা ওই চা খেয়ে খেয়ে রাতের ঘুম ঠেকিয়ে সাধনা করেন। তো এই ভদ্রলোক যে ধ্যান করেছিলেন, ওদের জিহ্বায় ওই ধ্যানটা আসে না। চীনে অনেক জায়গায় চান বলা হয়, আর জাপানে ওটাকে জেন বলা হয়েছে। তা মূলত শব্দটার উৎপত্তি ওখান থেকে। এটা একটা আলাদা সাধনার ধারা। জাপানের বিখ্যাত মন্দিরগুলোর মধ্যে অধিকাংশই জেন মন্দির, এবং বৌদ্ধ ধর্মের যে দর্শন, সেটা ওদের জীবন দর্শনে যত গভীরভাবে প্রভাব ফেলেছে, শুধু না, ওদের খুব ঘনিষ্ঠভাবে ওদেরকে অভিভাবকের মতো ওদের জীবনকে কন্ডাক্ট করে বৌদ্ধ দর্শন, সেটা মূলত জেন দর্শনের মাধ্যমে। তো এটা নিয়ে একটা চমৎকার উপন্যাস আছে। জেন মন্দির হচ্ছে কিংকাকুজি, অর্থাৎ ওই স্বর্ণ মন্দির যেটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, সেইটা নিয়ে একটা ইউকিও মিশিমার খুব বিখ্যাত উপন্যাস, টেম্পল অফ দ্য গোল্ডেন প্যাভিলিয়ন। সেটা আমি বাংলায় স্বর্ণ মন্দির বলে অনুবাদ করি। ওটা হচ্ছে পড়লে অনেকটা বোঝা যাবে যে একটা জেন টেম্পলের ভেতরে জীবনযাত্রা কেমন, সাধকরা কি করেন, অনেকটাই ধারণা পাওয়া যাবে আর কি। আচ্ছা, এই জেন যেটা আপনি বললেন, জেন এবং আমাদের ধ্যান, এই দুটোই তো এক। হ্যাঁ, ধ্যান তো একটা প্রক্রিয়া। হ্যাঁ, এবার যেহেতু বোধিধর্ম, যিনি এই দক্ষিণ ভারত থেকে গিয়েছিলেন, তিনি এই প্রক্রিয়াটার সঙ্গে ওদের পরিচয় করিয়ে দিলেন, বা ওনার নামটাই ওটার সঙ্গে খুব জড়িত হয়ে গেল। ফলে ধ্যানটা একটা ওভারঅল জেনারেল কথা, কিন্তু এই জেনের ভেতরে কি থাকবে
সেটা সাধকরা সাধনা করে করে যা উপলব্ধি করেছেন। তো এর মধ্যে যেরকম রিনজাইকু একটা আছে, সেখানে জেনেরই অন্তর্গত একটা গ্রন্থ, সেখানে মানুষের জন্য অনেক উপদেশ আছে, মানুষের জীবনযাত্রায়, তার পৃথিবী সম্বন্ধে দৃষ্টিভঙ্গিতে, জীবন সম্বন্ধে দৃষ্টিভঙ্গিতে যাতে প্রভাব ফেলা হয়, সেটার জন্য ওরা যেটা করে, ওরা কখনো সরাসরি ওই লেসনটা লেখে না, গুরু শিষ্যের কথোপকথনের মাধ্যমে সাংকেতিকভাবে একটা কথা বলা হয়। ওই যে আমরা বলি না, বুঝো লোক যে জানো সন্ধান, যে বুঝতে পারে তার হৃদয়ে ওটা প্রবেশ করে যায়, সে আর কখনো ওটা ভোলে না, তার জীবন সেদিন থেকে ওই মানসিকতার দ্বারা প্রভাবিত হয়। যেরকম আমি একটা উদাহরণ দিচ্ছি, রিনজাইকুতে একটা ওরকম জেন কোয়ান আছে, লেসন্স, যেটা কাওয়াবাতা তার নোবেল বক্তৃতাতেও উল্লেখ করেছিলেন, আবার মিশিমার এই স্বর্ণমন্দির ইয়েতেও আছে, ওটা অজস্র এবং কোয়ান আছে। এইটা কথা রয়েছে, যদি বুদ্ধের দেখা পাও বুদ্ধকে হত্যা করো, যদি আদি পিতার দেখা পাও তাকে হত্যা করো, যদি আদর্শ শিষ্যের দেখা পাও তাকে হত্যা করো। তো বৌদ্ধ ধর্মে তো হত্যার কথা নেই, সে কেন তাহলে হত্যার কথা বলছে? হত্যা করো মানে ওই জিনিসটাতে ছেদ টানো, অর্থাৎ ওটাকে আর এগিয়ে নিও না। কেন না, বুদ্ধ যেন মানুষের যাত্রা শেষ, ওই যে বোধিতে পৌঁছেছেন, আর যেন মানুষের এগোনো নেই, এই ভ্রমটা যেন কখনো না হয়। বুদ্ধ যে প্রজ্ঞাতে পৌঁছেছিলেন, জগতের বুদ্ধ প্রকৃতি অর্থাৎ আনঅল্টারেবল প্রকৃতি বুঝতে পেরেছিলেন, কিন্তু তুমি বুদ্ধের কথা শুনেই যেন ভেবো না যে তুমিও সেইখানে পৌঁছে গেছো, তোমার জার্নিটা তারপরেও তোমাকেই চালিয়ে নিয়ে যেতে হবে। ফলে বুদ্ধের দেখা পেলে বুদ্ধকে হত্যা করো। আদি পিতা, যেমন ধরা যাক আমাদের মনু, তার সমস্ত সংহিতা আছে, জীবন কিভাবে যাপন করতে হবে, সমাজ কিভাবে গঠিত হবে, সেইগুলোকেও কখনো ইনভায়োলেবল অর্থাৎ এইগুলোই অলঙ্ঘ ভেব না। পরিস্থিতির প্রয়োজনে, সময়ের প্রয়োজনে এইগুলোও পাল্টাতেই হবে। এটা বৌদ্ধ ধর্মের একদম প্রাথমিক টেনেট হচ্ছে যে কোনো কিছুই বাহ্য পৃথিবীতে পার্মানেন্ট হবে না, নিয়ত পরিবর্তিত হতে থাকবে। এটা একদম প্রাথমিক সত্য, যে কারণে বৌদ্ধ ধর্মে আত্মা স্বীকার করা হয় না। মহাযান বৌদ্ধ ধর্মে উপনিষদে যেটা আছে, না হলে উপনিষদ এবং বৌদ্ধ ধর্মের মধ্যে ভীষণ মিল, কিন্তু এই আত্মা নেই। এই জন্য যে আত্মাটা তো তাহলে অবিনশ্বর থেকে গেল, কিন্তু যেহেতু সব কিছু পাল্টাতে হবে, ফলে বৌদ্ধ ধর্ম আত্মাকে ভাবছে না। একজন মানুষ যা যা কাজ করে গেছে, যে কথা বলে গেছে, অন্য মানুষকে দিয়ে যা ভাবিয়েছে, সেগুলোর তো ফল থেকে গেছে সে মৃত্যুর পরেও, ফলে সেইভাবে একটা কন্টিনিউয়েশন থাকছে। কর্মের যে ধারণা, কার্মিক ল, তো আত্মা নয়। তো এবার বলছে যে নিয়মগুলো পাল্টাবে, ফলে ওরম কেউ নেই যার কথা শুনে অলঙ্ঘভাবে সেগুলো পালন করে যেতে হবে। আর আদর্শ শিষ্য পেলেও তাকে হত্যা করো কেন? শিষ্য তো নিজেকে সীমাবদ্ধ করে ফেলবে তুমি তাকে যা শেখাচ্ছ সেটুকুর মধ্যে, সেটাও তো বাঞ্ছিত নয়, ফলে তাকেও হত্যা করো। এবার আসলে মোটেই কাউকে হত্যা করতে বলা হচ্ছে না, বলা হচ্ছে এই চিন্তাধারায় ছেদ টানতে। এখন এইভাবেই জেনের ভেতরে প্রচুর খুবই দামি সব কথা আছে। আচ্ছা, এই যে মানে জেন থেকে আরেকটু যদি আমরা এগিয়ে যাই, যে জাপানি সভ্যতা এবং এই জেন ব্যাপারটা কি করে এলো, মানে এটা যদি আপনাকে আমি একটু জিজ্ঞেস করি, মানে এটা কি আপনি মানে কোনো তত্ত্বের মাধ্যমে বোঝাতে চাইবেন, না সাহিত্য দ্বারা এটা বোঝানো? তত্ত্বের মাধ্যমে, তত্ত্ব আমি খানিকটা পড়ে নিয়েছি, না হলে সাহিত্যটা বুঝতে পারতাম না। কিন্তু সাধারণ মানুষের মধ্যে চর্চার জন্য শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সাহিত্য, সিরিয়াস মাধ্যমও যথেষ্ট, ফলে সাহিত্যের মাধ্যমেই বলতে হবে। এবার যেরকম আমি বলতে পারি যে এই যে কার্মিক ল, যেটাকে বিজ্ঞানে বলে কজালিটি, অর্থাৎ কার্যকারণ সম্পর্ক, আমি এটা করলাম তার ফল কি হবে। দেখা যায় যে সবসময় একই ফল হয় না এক কাজ করলেও। কেন হয় না?
যখন কাজটা হচ্ছে তখন আর যা 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 ওটার মধ্যে প্রভাব ফেলতে পারে সেই পরিস্থিতিগুলো যদি এক না থাকে, তাহলে একটা কাজ থেকে যে একটাই ফল পাওয়া যাবে তা নয়। তাহলে ওই যে আর যা যা জিনিস যে পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে সেটাই হচ্ছে কর্ম। আমার সামনে আজকে একটা বিখ্যাত জার্মান ঔপন্যাসিকের বই রাখা হলো, আমি হয় পড়ে নিবিষ্ট হয়ে পড়তে থাকবো, আর না হলে খুলে কিছু না বুঝে রেখে দেব। এই দুটো ফল কেন হবে? হয় আমি জার্মান ভাষা জানি, নয় আমি জানি না। হয় আমি সেই দর্শনগুলো জানি, নয় আমি জানি না। হয় আমি জার্মানির ইতিহাস জানি, নয় আমি জানি না। এরকম অনেকগুলো ফ্যাক্টর ঠিক করবে যে এই বইটা আমাকে কতটা টানবে। তাহলে এই ফ্যাক্টরগুলো কিন্তু অন্ধকারে রয়ে গেছে, আঙুল দিয়ে চিহ্নিত করা যাবে না। এই কার্মিক ল মুরাকামি তার 1Q84 উপন্যাসে বলছেন যে বৌদ্ধ ধর্মের একটা কথা হচ্ছে যে এই যে সময়ের প্রবাহ, ফ্লো অফ টাইম, এটা মানুষের ইন্দ্রিয়গত চেতনাগত একটা সীমাবদ্ধতা। সময়ের প্রবাহ নেই। সময় একটাই ইন্টিগ্রাল জিনিস, যেটার বিভিন্ন স্লাইসে এক একটা মুহূর্ত থেকে গেছে। আমরা যে মুহূর্তটাকে বাস্তবতার যে মুহূর্তটাতে বিরাজ করি, দেখতে পাই, সেটা আমাদের কাছে এনে দেয় অলয় চেতনা। এইটা যে কি আমি অনেক ভাবার চেষ্টা করতাম, একটা সময় একটু ধাঁধাটে লাগতো। আমি পরে ভেবে দেখলাম যখন ইন্টারনেট এসে গেল, অনেক কিছুই আমাদের কাছে ইন্টারনেট এনে দেয়, আমরা সরাসরি ওই অভিজ্ঞতাটা করতে পারি না। একটা উপমাত্মক ভাবে বলছি, অলয় চেতনা আমাদেরকে একটা মুহূর্তে পৃথিবীটাকে একরকম ভাবে দেখায়। এগুলো উদাহরণ দিয়ে বলবেন? ধরা যাক এই মুহূর্তে মাটি কেমন, গাছ কেমন, পশু পাখি কেমন, আকাশ কেমন, বাতাস দিলে জলের উপর ঢেউ ওঠে কেমন, এসবই তো আমার ইন্দ্রিয় চেতনায় আমি দেখছি। এবং তার বর্ণনা শুনে শুনে সেটা ব্রাজিলে কেমন, নাইজেরিয়াতে কেমন, স্পেনে কেমন, তারও একটা ধারণা করছি। ম্যাপ দেখছি, দেখে আমার একটা ধারণা হচ্ছে যে জগৎটা তাহলে বোধহয় এই রকম। তার অনেকটা গিয়েও দেখছি, অনেকটা না গিয়েও দেখছি। ফলে এই মুহূর্তে আমার কাছে আমার যা শুনছি, যা দেখছি, কল্পনায় যেরকম রূপ নিচ্ছে, এই সবটা অটোমেটিক্যালি হচ্ছে না। অলয় চেতনা কোথাও একটা বিরাজ করছে, সে আমাকে একটা ছবি পারসিভ করতে দিচ্ছে। কেমন? তো এই জটিলতাটা, এই তত্ত্ব যে আমিও খুব ভালো জানি তা না, কিন্তু আমি উপন্যাস পড়েই এগুলো জানতে পেরেছি, পরে কিছুটা তত্ত্বের বই পড়েছি। তো ফলত এটা মিশিমা তার উপন্যাসে লিখছেন, এটা ভারতীয়রা জানে, ভেতরে ভেতরে জানে। তার একটা প্রমাণ আমি পেয়েছি, ধরো নজরুল, তার তো মুসলমান ফ্যামিলিতে জন্ম, সে তো হিন্দু সংস্কারের দ্বারা অন্তত যখন তার বেড়ে ওঠার বয়স খুব বেশি প্রভাবিত হবার কথা না। সেই নজরুল গান লিখছেন, তোমার মহাবিশ্বে কিছু হারায় না কভু, আমরা অবোধ অন্ধ নয়ন, তাই তো কাঁদি প্রভু। এটা নজরুল শিখলেন কোত্থেকে? এটা ভারতীয়। এটা একদম সভ্যতা হিসেবে মিশিমা ভারতে এসেছিলেন, অনেকদিন থেকেছেন, সংস্কৃত শিখেছিলেন। তো এটা নাকি ভারতীয়রা ভেতরে ভেতরে জানে, মানে তাদের বোধের মধ্যে আছে যে কিছু হারায় না। রবীন্দ্রনাথের গানে তো আমরা কতই পেয়েছি। তো ওরা যেটা বলছে যে, আমরা কোন প্রসঙ্গটাতে ছিলাম, যে এই যে দুঃখ জিনিসটা হচ্ছে জিনিস হারিয়ে যাবে, অর্থাৎ সময় একটা প্রবাহ, কিন্তু সময় প্রবাহ নয়। তো কর্মের ব্যাপারটা কি না, একটা নেটওয়ার্ক অফ ইন্টারাকশন বিটুইন ডিফারেন্ট ফ্যাক্টরস। আমাদের ধারণা, যারা কর্ম সম্বন্ধে খানিকটা জানে, যে অতীতে যেটুকু হয়ে আছে একটা ঘটনা ঘটা পর্যন্ত। 1Q84 উপন্যাসে মুরাকামি বলছেন না, সময়ের তো অতীত, বর্তমান, ভবিষ্যৎ নেই। তার যেটাকে তুমি ভবিষ্যৎ ভাবছো, সেখানেও কার্যকারণের এমন একটা নেটওয়ার্ক তৈরি হয়ে আছে যা এই জিনিসটার স্বরূপটাকে পাল্টে দেবে। বলে উনি বলছেন, দুটো বিশ্বযুদ্ধের মাঝখানে সবে কাফকা মারা গেছে, পিলসনার বিয়ার খাচ্ছে লোকেরা,
লাইট মেশিন গান তৈরি হচ্ছে জার্মানিতে, হয়তো লোকে জানে না এই শান্তি বোহেমিয়া জুড়ে যখন বিরাজ করছে, যে তলে তলে হিটলার বলে একজন তৈরি হচ্ছে, কিছুদিনের মধ্যেই কি ভয়ঙ্কর একটা বিপর্যয় পৃথিবীর ওপর নেমে আসবে। তার মানে ভবিষ্যতে জানতে পারলাম যে এই সময়টা আসলে কি ছিল। এই সময়ের স্বরূপ যদি কর্মের উপর নির্ভর করে, শুধু আমরা যেটাকে আগে বলছি আর পরে বলছি তাও নয়। এই রকম ধারণা যেহেতু বৌদ্ধ ধর্মের মাধ্যমে গেল ওদের দেশে, শুধু জাপানের জেনে, জাপান সম্বন্ধে একটা জিনিস বলি, ওদের ক্যালেন্ডার কিন্তু এই এপ্রিল জানুয়ারি এগুলো আমাদের মতোই, মানে গ্রেগরিয়ান ক্যালেন্ডার, কিন্তু প্রত্যেকবার নতুন সম্রাটের অভিষেকের সঙ্গে প্রথম বছর বলে শুরু হয়। এক একটা এরা, শোয়া, হেইসেই, এরকম করে সেই বছরটাকে ওইভাবে বলা হয়, আর ডেটটা গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী বলা হয়। এটা হচ্ছে ওদের পলিটিক্যাল ক্যালেন্ডার। ওদের আরেকটা ক্যালেন্ডার আছে, সেটা হচ্ছে কালচারাল ক্যালেন্ডার। এই যুগ সেই যুগ সেই যুগ এইসব, প্রত্যেক নববর্ষ আলাদা, অন্যান্য ডেটে না, ডেট গুলো তো এক, ডেট বছরের হিসেবটা পাচ্ছে কেন। হ্যাঁ, যেটা 2025 সেটা হয়তো 12তম বছর। তো এবার হচ্ছে যে ওদের ওই কালচারাল পিরিয়ডে কতগুলো আছে সেটারও একটা আলাদা ক্যালেন্ডার গোছের। তো সেইখানে ওদের মধ্যে জেন থেকেই একটা ধারণা তৈরি হলো, ভয়েডের ধারণা, শূন্যতার ধারণা। তো একটা পত্রিকা বেরোচ্ছে, চিন্ময় গুহ সম্পাদনা করলেন, সেখানে আমি এটা নিয়ে লিখেছি। ভয়েড বলছে যে যা যা জিনিস ক্রিয়াশীল রয়েছে তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু ক্রিয়াশীল রয়েছে, আঙুল দিয়ে দেখানোর উপায় নেই, তারা একটা শূন্যতার সৃষ্টি করছে, যার অস্তিত্ব আছে, যা ভীষণ ক্রিয়াশীল এবং প্রভাবশালী, কিন্তু সেটা ছাড়া জিনিসটার কাছে পৌঁছানো বা জিনিসটা তোমার কাছে পৌঁছানো সম্ভব না। এইটা জাপানের মূল অবদান জেনে, যেটা সাহিত্যে ভীষণভাবে নেওয়া হয়েছে, যে একটা জিনিসকে আমি কি চোখে দেখব। ক্লড লেভি স্ট্রাউস, তিনি তো খুব বড় অ্যানথ্রোপোলজিস্ট, ভাষাবিদও বটে, তিনি একটা অসাধারণ বই লিখেছেন জাপান নিয়ে, দ্য আদার ফেস অফ দ্য মুন। ক্লড লেভি স্ট্রাউস যে বইটা লিখলেন, দ্য আদার ফেস অফ দ্য মুন, সেখানে লিখলেন জাপানিদের চিন্তার বিশেষত্ব কি। বলছে পশ্চিমে যখন একটা ডিসকোর্স শুরু হয়, ইট স্টার্টস উইথ দ্য সাবজেক্ট। কয়েকজন মার্কসিস্ট যদি ইতিহাসের একটা পর্যালোচনা করেন, তাদের নিয়ম আছে, তারা সেই সাবজেক্টটা থেকে শুরু করেন। সারা পৃথিবী অনেকটাই তার দ্বারা প্রভাবিত। জাপানে ব্যাপারটা পুরো উল্টো। জাপানে দ্য সাবজেক্ট কামস অ্যাট দ্য এন্ড অফ দ্য লাইন, অর্থাৎ যা যা কিছু এর সঙ্গে কোনোভাবে সংশ্লিষ্ট থাকতে পারে, আমরা একেবারে নির্বিকার ভাবে, নিষ্পাপ ভাবে সেই সব কিছুকে পর্যবেক্ষণ করার চেষ্টা করব, কল্পনা করার চেষ্টা করব, সেগুলো এর সঙ্গে যুক্ত কিনা জানার চেষ্টা করব। তবে আমরা বুঝতে পারবো যে আমরা আসলে কি নিয়ে আলোচনা করছি। এইটা করতে গিয়ে শুধু মানুষ তো পৃথিবীতে নেই, আরো কত প্রাণী রয়েছে, গাছপালা রয়েছে, প্রাকৃতিক পরিস্থিতি রয়েছে, সেগুলো মানুষের মনের উপর ভীষণ রকম ভাবে মানুষের অজান্তেই প্রভাব বিস্তার করে। সেইগুলো সব একটা কাহিনীর অঙ্গীকৃত হতে হবে, না হলে উপন্যাস লেখা যাবে না। এই জন্য মানে পশ্চিমী লোকেদের ভাষায় নন হিউম্যান ইন্টারলোকিউটার্স, তারা জাপানি সাহিত্যে যেভাবে গুরুত্ব পায় এরকম অন্য সাহিত্যে পাবে না। দুটো লোক কথা বলছে, শুধু সেই সংলাপ থেকে কিছু নির্ধারিত হবে না। সেই সময় সূর্যটা কোথায়, গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো এসে পাশে একটা দেওয়ালের মধ্যে বিভিন্ন রকম প্যাটার্ন তৈরি করেছে কিনা, বাতাস দিচ্ছে কিনা, একটা ফুলের গাছ দুলছে কিনা, সেখানে একটা মৌমাছি ঘুরছে কিনা একটা ফুলে বসবে বলে, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, পচা পাতার গন্ধ খানিকটা আসছে কিনা, এই সবটার বর্ণনা থাকতে হবে, না হলে রিয়ালিটির বর্ণনা এলো না। কেননা শুধু কথায় মানুষ সে চিন্তা সবটা প্রভাবিত হয় না। তো এই করতে গিয়ে যদি সবটা জানতে হয়, তাহলে একটা লাইন, এন্ড অফ দ্য লাইনের সাবজেক্টটা আসবে।
ফলে জাপানিদের সাহিত্যে বিশেষত হচ্ছে সেই ভয়েডটাকে খোঁজা, যেটা যে জিনিসটাকে অবজার্ভ করছি আর আমি অবজারভার, শ্রেষ্ঠ অবজারভেশনের উপায় হচ্ছে মাঝখানে কোনো বাধা নেই, ভয়েড আছে। ভয়েডটা তৈরি হবে কিভাবে? শূন্যতা নয়, ওইখানেই অসীম, অর্থাৎ ওই জিনিসটা কিসের 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 সঙ্গে যুক্ত, তারা নিজেদের মধ্যে কিভাবে যুক্ত, সেই ইন্টারাকশন গুলো সবটা যদি কোনো উপায়ে আমার কাছে আসে, তবে আমি সম্পূর্ণভাবে সেই জিনিসটার স্বরূপটিকে দেখতে পাচ্ছি। না হলেই আমাদের কাছে তার স্বরূপটা আংশিক, আর যখন পুরোটা দেখতে পাচ্ছি তখন স্বচ্ছ। এইটে মুরাকামি তার সমুদ্র তটে কাফকায় কিভাবে আনলেন? সমস্ত সংস্কার মুক্ত চোখ দিয়ে দেখতো বলে নাকাতা সান, যাদের মনে আছে কাহিনীটা পড়েছেন, তার মধ্যে তো সেই ভয়েডটা তৈরি করার ক্ষমতা ছিল অনেকখানি। সেই স্বচ্ছতা তৈরি হয়েছিল তার চরিত্রের মধ্যে, তার চিন্তায়। সেই জন্য অন্য মানুষের চেয়ে নাকাতা সানের ছায়াটা একটু আবছা পড়তো বেশি, মনে আছে কাহিনীতে? সেটা হচ্ছে ওই ভয়েডের প্রসঙ্গটা মুরাকামি ওইভাবে এনেছিলেন, যে স্বচ্ছতার জন্য তোমাকে সার্বিক হতে হবে। এটা খুব সাটিল, মানে হ্যাঁ। যদি কেউ না জানেন ব্যাপারটা তাহলে কিন্তু তিনি বুঝতে পারবেন না। মুরাকামি কখনো কোনো কিছু সরাসরি বলবেন না, যে কারণে মুরাকামি খুব মিসআন্ডারস্টুড। যারা পশ্চিমের উপন্যাসের মতো করে জাপানি সাহিত্যকে বিচার করতে যায়, তাদের বড় ভুল হয় যে তারা ওইভাবেই যেন মুরাকামি লিখবেন বলে ভাবেন। তারা, মুরাকামি জানেন আমি যদি বার্তাটাতে নিজের চিন্তা, নিজের কল্পনা, নিজের যুক্তি দিয়ে না পৌঁছই, উনি বললে আমি ওটাতে 15 মিনিটও থাকবো না, আমার মন সরে যাবে, আমি ওখানে পৌঁছবো। তবে মুরাকামির মিশন সফল। সেজন্য উনি সবাইকে পুরো একটা কি বলবো, একটা গল্প, একটা আবহ তৈরি করছেন, কিউরেট করছেন। ওনার হয়তো একটাই মেসেজ, কিন্তু তোমাকে সেখানে সেই রাস্তাটা উনি তৈরি করে দিচ্ছেন, কিন্তু তোমাকে অ্যাক্টিভ থিঙ্কার হিসেবে সেখানে যেতে হবে। এটার আরেকটা বড় প্রমাণ কি করে পেলাম, আমরা একবার মুরাকামির কাছে একটা অ্যাপ্লিকেশন করেছিলাম যে বিভিন্ন জায়গা থেকে ওনার শ্রেষ্ঠ গল্প চয়ন করে একটা সেটা না, বিভিন্ন বই থেকে, হাতিটা উধাও তো ওনারই একটা গল্প সংকলন, বিভিন্ন গল্প সংকলন থেকে নিয়ে ওনারা রাজি হলেন না। তো ওনার এজেন্ট বলল যে না, যে কোনো একটা বই পুরোটা করতে হবে, ওরকম পিক অ্যান্ড চুজ করলে হবে না। তো ঠিক আছে, ওটা ওনার খেয়াল। পরে দেখলাম আমি যেটা বাংলায় অনুবাদ করেছি, নারী বিবর্জিত পুরুষেরা, হ্যাঁ, অন্যান্য ইনাই ওতকোতাচি, সেখানে উনি একেবারে ভূমিকাতে বলেছেন যে আমি কোনো একটা সময় 6-7টা গল্প বলে একটা বিষয় সম্বন্ধে ধারণা তৈরির চেষ্টা করি। ওই একই সময়, ওই সময় আমি অন্য কোনো লেখার নেই না, দায়িত্ব নেই না, অন্য কোনো লেখার কোনো অর্ডার এলেও নেই না। ওই সময়টা শুধু ওই দিকটার সঙ্গে জড়িত নানা ফ্যাসেটকে প্রকাশ করার জন্য আমি অনেকগুলো গল্প একটা সময় লিখি। এটা হচ্ছে সেই ভয়েড তৈরি করা। অনেকগুলো গল্পের মাধ্যমে আমার দৃষ্টিশক্তিকে এমন করলেন, জিনিসের সঙ্গে জিনিসের সম্পর্ককে এমন একটা ধারণা দিলেন যে আমি ওই বিষয়টাকে সরাসরি অনেকটা দেখতে পাচ্ছি স্বচ্ছভাবে। ওই জন্য উনি একটা সময় পরপর ওই বিষয়টার ওপরেই গল্পগুলো লেখেন। বিভিন্ন সময় লিখে তারপরে সেগুলো আলাদা করে কম্পাইলেশন হয় না। ওই কারণেই উনি ওই বেছে বেছে গল্প করতে দেবেন না, যে তাহলে কি হবে, গল্পটা নষ্ট হয়ে যাবে, উদ্দেশ্যটা নষ্ট হয়ে যাবে। উনি ওই জন্য গল্পগুলো লেখেননি। তো এই ভয়েডের ব্যাপারটা যে এক্সট্রা কিছু আছে যা আমার চোখে পড়ছে না, কিন্তু আমার চোখে যে কার্যকারণ সম্পর্কগুলো পড়ছে, যেটা নিয়ে আমি চিন্তিত বা কনসার্ন, পৃথিবীর লোককে জানাতে চাই, সেখানে ওই জিনিসগুলো, ওই ভয়েডটাও যে আছে, সেই সচেতনতাটাও রাখতে হবে। না হলে পাঠককে আমি ভাবাতে পারলাম না, আমার চিন্তাটাও সবটা তার কাছে সঞ্চারিত হলো না। কাওয়াবাতার 1968 সালের যে নোবেল বক্তৃতা, সেইটাতে উনি এই ভয়েডের কথা খুব চমৎকার ভাবে দুটো জায়গা, বিভিন্ন জায়গায় বলেছেন যে এটা কিন্তু পশ্চিমের নিহিলিজম নয়, রিক্ততা নয়, এটা বরং প্রায় অসীমকেই ধরে রাখা, যেন ভয়েডের ভেতর থেকেই জিনিসটা বেরিয়ে আসছে। এবং
কিভাবে বেরিয়ে আসছে সেটার নিয়ম হচ্ছে যে ভয়েডের ভেতর থেকে আমি শুধু সেটাকেই দেখতে পাচ্ছি, আমার কর্ম যেটা আমাকে অ্যালাউ করছে। আচ্ছা, আমার মানসিকতায় আমি যেখানে এসে দাঁড়িয়ে আছি সেখানে যা যা পারসিভ করতে পারি তাতে ভয়েডের ভেতর থেকে আমি ওটাকে পাচ্ছি। সেই কারণেই আবার মুরাকামি সমুদ্র তটে কাফকায় বলছেন, যা একবার তোমার মনে স্থান পেয়েছে কোথাও বাস্তব পৃথিবীতে সেটা আছে, নাহলে তুমি সেটাকে দেখতে পেতে না। মনে না থাকলে বাস্তব পৃথিবীর সঙ্গে তুমি ইমামিনি করতে পারতেন, কল্পনা করতে হ্যাঁ, পারতেন। থাকলে তুমি পারসিভ করতে পারতে না। এবার জেনেও এই শিক্ষাটাই রয়েছে। গুরু শিষ্যকে বলছেন, তুমি ওই পাথরটার কাছে যাও তো, ওটার দিকে তাকাও, আমাকে বলো পাথরটা সম্বন্ধে। তো সে বলছে এরকম উপর দিকটা চুচলো হয়ে এসছে, এই দিকটা একটু বাঁকা, ওই দিকটা খাড়া ইত্যাদি। তারপর বলছেন ঠিক আছে এবার আমার কাছে চলে এসো। এসছে, এবার গুরুর মুখোমুখি দাঁড়িয়েছে, বলছে এবার বলো পাথরটা সম্বন্ধে। আবার আবার ওগুলো বলছে। কি করে বলছো? তুমি তো এখন ওটার দিকে তাকিয়ে নেই। সেটা আমার মনে আছে। তোমার মনে অত ভারী পাথরটা রয়েছে, তবে তো তোমার মন ভীষণ একটা ভারাক্রান্ত, কোন কষ্ট পাচ্ছ। তখন শিষ্য কি বলবে বুঝতে পারছে না। তখন বলছেন মনের ভেতর বাইরে নেই, জিনিসটা বাইরে আছেই, শুধু তোমার মনে আছে বলে, না হলে নেই। এটা এইখান থেকে বৌদ্ধ জীবনচর্যা বলবে তোমার চিন্তাকে সংযত করো, কেননা তোমার ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে তোমার চিন্তাই কিন্তু সেই বাস্তবতার জন্ম দেবে। বুদ্ধ তো নন থেইস্ট, ঈশ্বর নিয়ে ভাবতে বারণ করেছেন। তাহলে এত সাধনা টাধনা কিসের? সাধনা হচ্ছে মনকে উপযুক্ত করা, যাতে একটা সুন্দর ভবিষ্যৎ সৃষ্টি করা যায়। সেইখানেই জেন মন্দির, তাদের প্রভাব, তাদের শিক্ষা। জাপানিরা যখন বলে জেনের কথা বলে না, কারণ ওটা ওদের মনের ভেতরে ঢুকে পড়েছে। ওরা নিজেদের কথাই বলে, সমাজের কথাই বলে, সমাজে ওরা যা কল্পনা করে সেইভাবেই বলে। কিন্তু এসেছে কোথাও, যে ইতিহাসটা জানে, জেন থেকে এসেছে। এইটার বোধহয় এখন সবচেয়ে ভালো মুরাকামির পরে ভালো উদাহরণ হিসেবে ইয়োকো ওগাওয়ার কথা বলা যায়। মেমারি প্লিজ বলে একটা ওনার একটা উপন্যাস, হিসোইয়া কানা কেসো, তার ইংরেজি অনুবাদটা কিছুদিন আগে বুকার পাবেই বলে সবাই ভেবেছিল, পায়নি, কিন্তু জনপ্রিয়তা আরো বেশি পেয়েছে। সেখানে এরকম একটা ভয়েডের কথা আছে। একটা ছোট্ট চেম্বারের মধ্যে একজন এডিটর, তাকে লুকিয়ে রাখা রয়েছে। সেই চেম্বারটাতে মাঝে মাঝে এনে ডাম্প করা হয় সেই সব জিনিস যেগুলোর কথা মানুষ হয় ভুলে গেছে নয় জানে না। কিন্তু কিভাবে কিভাবে ওই ছোট্ট কমিউনিটিটার মধ্যে, ওই জায়গাটার মধ্যে ভবিষ্যৎ যেভাবে রূপ নিতে শুরু করলো, ওই ঘরটা সেখানে একটা বড় ভূমিকা আছে। এরপরে আমি ওনার একটা উপন্যাস অনুবাদ করলাম, অঙ্কের জগৎ ও অধ্যাপকের প্রেম, যেটা আসলে হাকাসে নো আইশিতা সুশিকি। হাকাসে হচ্ছেন একজন জ্ঞানী পণ্ডিত লোক, প্রজ্ঞাবান, তার ভালোবাসার ফর্মুলা বা সমীকরণ। সেটা আমরা বাংলায় করলাম অঙ্কের জগৎ ও অধ্যাপকের প্রেম। তো সেইখানে উনি ওই শূন্যটা সম্বন্ধে বলছেন যে গাছের ডালে একটা পাখি ছিল, কিচিমিচ করে গাইছিল, তুমি সেটা দেখছিলে, তারপরে হঠাৎ দেখলে সেটা উড়ে গেছে, এখন গানটাও নেই, কিছুই নেই, কিন্তু কয়েকটা গাছের ডালের পাতা নড়ছে তখন। তো সেইখান থেকে শূন্যের ধারণা এসেছিল, কেননা এই কাহিনীটার মধ্যে আছে সেটা। এখানে আমি একটা ইন্টারেস্টিং কথা বলছি, যে গ্রিসে লোকেরা ভাবতো যে যেটা নেই সেটাকে আমি একটা কোনো চিহ্ন দিয়ে কি করে দেখাবো, এক আছে, দুই আছে, তিন আছে, কিন্তু শূন্য নেই। তো গ্রিসের এরকম একজন দার্শনিকের একটা বই নিয়ে এসে ভারতবর্ষে, গ্রিকরা তখন এখানে এসছে, কোনো এক বিধর্মী আক্রমণ করে সেই বইটাকে একটা পাবলিক বাথ, সেখানে জল গরম করা হয়, যে আগুন জ্বালিয়ে সেইখানে ছুঁয়ে দিয়েছে। সামহাউ ইট ওয়াজ রিট্রিভড, মানে ওটাকে উদ্ধার করা যায়। তখন এক ভারতীয় দার্শনিকের কাছে সেটা যায়, এটা এই উপন্যাসের মধ্যে রয়েছে। তিনি ওটা পড়তে পড়তে বুঝলেন যে ওদের যুক্তিতে কোথায় একটুখানি খামতি আছে। উনি প্রথম শূন্য আবিষ্কার করেন, অর্থাৎ
যার ফলটা দেখা যাচ্ছে, পাখিটা উড়ে গেছে কিন্তু পাতাগুলো, সে ওখানে কখনো ছিল, এখন নেই। এইটাকে বলতে গেলে শূন্যটা আসবে, ওইখান থেকে শূন্য। এবার যেটা আরো ইন্টারেস্টিং, ইংরেজি অনুবাদে এই জায়গাটা একেবারে বাদ, একটি বাক্যও নেই। তখন আমি তো খুব অবাক, আমি এটা করতে আমি প্রথমে এটা ইংরেজি অনুবাদে পড়েছিলাম, তারপর আমি যখন অনুবাদ করছি জাপানি থেকে, আমি কই ভারতীয় দার্শনিক শূন্য আবিষ্কার করেছিল, এসব তো ওখানে ছিল না। আমি আবার একজনের থেকে বইটা জোগাড় করলাম ইংরেজিটা, তাতে দেখি হ্যাঁ বাদ। তখন একটা বুক ক্লাবে ওই অনুবাদিকা এসেছিলেন, অনুবাদক এসেছিল এবং আরো ওরা ছিল, আমি সেখানে তাদেরকে অভিযোগ করি যে এটা বাদ দিলেন কেন। তারা বলার চেষ্টা করছে যে না, অনুবাদকের ওরকম স্বাধীনতা আছে ইত্যাদি। আদত কথা হচ্ছে পশ্চিমের যে আধিপত্য কামিতা, তাদের নাইপল বলছেন না যে ওদের প্রাথমিক দায়বদ্ধতা হচ্ছে পশ্চিমের সুপিরিয়রিটি ওভার আদার সিভিলাইজেশনস, এইটা একদম রক্তে রক্তে মিশে আছে। ফলে ওই যে গ্রিসের লোকেরা ধারণা করতে পারেনি, কিন্তু ভারতীয় একজন ধারণা করলেন, এইটি ওরা তো বইতে রাখবে না। এমন কটা লোক আছে যে জাপানিটাও পড়বে, ইংরেজিটাও পড়বে। আমার কাছে ধরা পড়েছে। এবং এই সমুদ্র তটে কাফকা, এমন অনেক প্যারাগ্রাফ আছে যা কাফকা অন দ্যাট শোরে নেই, বাদ দিয়ে দেওয়া হয়েছে। যতগুলো জাপানি উপন্যাস, ছোট গল্প সংকলন আমি অনুবাদ করেছি, মুহু অনুবাদ এসছে, কি বলে, উদাহরণ এসছে যে অনুবাদক বাদ দিয়ে গেছে এবং স্বেচ্ছায়। কেন এটা হয়? মানে যেটা আমার সেন্সিবিলিটিতে নেই সেটার কোনো গুরুত্ব নেই। এটা ওই খুব বিখ্যাত ট্রান্সলেশন স্টাডিজের একটা বই আছে, এই মুহূর্তে আমি লেখকের নামটা ভুলে যাচ্ছি, হয়তো এরপরে নামটা মনে পড়বে। সেখানে বলেছেন যে বিভিন্ন সময় এটা পশ্চিমে দেখা গেছে যে যেটা আমাদের সেন্সিবিলিটি, আমরা যেভাবে সভ্যতা হিসেবে চিন্তা করতে করতে এসেছি তার সঙ্গে মেলে না, সেই জায়গাটার কোনো গুরুত্ব নেই। ফলে ওই শভিনিজম, এক ধরনের লিঙ্গুইস্টিক সিভিলাইজেশনাল শভিনিজম থেকে ওরা এইটা করে। যে কারণে আমি ভীষণভাবে আহত হই যখন দেখি ইংরেজি অনুবাদ থেকে বাংলা করে জাপানি উপন্যাস লোকে পড়ছে। এর চেয়ে ভুল সিদ্ধান্ত আর কিছু হয় না। উপন্যাসটা পৌঁছয় না, ওই বইটা পড়েছি বলা যায়, দাবি করা যায়, কিন্তু আদতে পড়নি। এবং আমাদের একটা প্রকল্প থাকা উচিত আরো, যাতে অনেকে ভালো জাপানি ভাষা জানেন কলকাতায়, তারা অনুবাদ করলে একটু ধৈর্য ধরে, একটু ডিসিপ্লিন ভাবে সরাসরি বাংলাতে অনুবাদ করা। আমেরিকানরা তো পারছে, জার্মানরা তো পারছে, স্প্যানিশরা পারছে, তাহলে আমরা কেন পারবো না? তো ইংরেজি থেকে অনুবাদ যেন কেউ জাপানি না পড়েন, এটা আমার একদম আজকের অনুষ্ঠানে বোধহয় কেন্দ্রীয় আবেদন হচ্ছে, ইংরেজি অনুবাদ থেকে বাংলা অনুবাদ পড়বেন না। এবং এটা আমার মনে হয় যারা শুধু জাপানি সাহিত্য না, বাকিও ইস্টার্ন সাহিত্য নিয়ে যারা অনুবাদ করছেন তাদের ক্ষেত্রে একই জিনিস হতে বাধ্য, একই কারণ এসছে। মানে তাহলে তো মূল লেখক বা ঔপন্যাসিক যেটা বলতে চাইছেন সেই জিনিসটা তো আমাদের কাছে পৌঁছচ্ছে না। আমার ওই বইয়ের লেখকের নামটা মনে পড়েছে, ওনার নাম পল রিকার, ফ্রেঞ্চে লেখা, কিন্তু ওর ইংরেজি তর্জমা পাওয়া যায়, আমি সেটাতেই পড়েছি। পল রিকার একদম পরিষ্কার বলেছেন যে একটা সময় ল্যাটিনে এরকম শভিনিজম দেখা যেত, তারপরে একটা সময় দেখা গেল এই ফ্রেঞ্চরা এটা করতো, আর বর্তমান যুগে ইংরেজি অনুবাদে একই বিপত্তি ঘটছে, বাদ দিয়ে দিচ্ছে, শভিনিজম কাজ করছে। ফলে ওই রিসেপ্টর ল্যাঙ্গুয়েজ যে আসল জিনিসটাকে অবিকৃত রাখতে গেলে ট্রান্সলেটরের মানসিকতা কেমন হওয়া উচিত, ট্রান্সলেশন অ্যাজ এন ইনস্টিটিউশন, তার সম্বন্ধে আমাদের মনোভাব কি হওয়া উচিত, পল রিকারের বইতে খুব সুন্দর আছে। এটা তো সারা বিশ্বই দেখছে, সারা বিশ্বই দেখছে এবং সারা বিশ্ব জানে, তারা তো চিরকাল এগুলো করেই এসেছে। আজকে অমিতাভ ঘোষের বইতে প্রতি মুহূর্তে দেখাচ্ছে যে এই যে আধুনিকতার দর্শন, এই যে কি নারকীয় দর্শন, কেন না এগুলো খুব ভালো ভালো ভাষায় নৈতিকভাবে সমর্থন করা হয়েছে কোন জিনিসটাকে, সেই দৃষ্টিভঙ্গিটাকে, যে এই মেটেরিয়াল ওয়ার্ল্ডের সেইটুকুই ওয়ার্থ যেটুকু আমরা লুট করে আমাদের কাজে লাগাতে পারলে প্রতিষ্ঠিত হয়। আমরা এক জায়গায় যাব, সেখানকার গাছপালা কেটে দিয়ে সেখানে নাটমেগের
চাষ করবো, নাটমেগ স্কার্স বইতে যেটা বলছে, সেখানকার পশু পাখিকে মেরে আমরা ওখানে পোলট্রি ফার্ম করব বা অন্য কিছু করব, করে ইকোলজিক্যাল সিস্টেমকে ধ্বংস করে দেবো। আজকে যে জায়গায় পৃথিবী এসেছে এই পরিবেশের সংকটে, সেটা তো এসছে আধুনিকতার দর্শনের কারণে, একেবারে 100 ভাগ প্রমাণ করে দিয়েছেন যে এমনকি এর পরিণতি কোথায় যাবে, মানুষ এটাকে কিভাবে কাজে লাগাবে সবটা হয়তো অনুমান করতে পারেননি। বাইবেলে আছে যে ঈশ্বর তোমার ভোগের জন্য, তোমার উপকারের জন্য এত কিছু সৃষ্টি করে রেখেছেন। তারপরে তো মনেই হবে যে আমার ভোগে না লাগলে এই জিনিসটা তো ঈশ্বরের সৃষ্টি করার কোনো অর্থই হয় না। মার্কসে আছে বিজ্ঞান প্রযুক্তি এই মেটেরিয়াল ওয়ার্ল্ড থেকেই আমার জীবন উন্নতি করবে, অর্থাৎ এই মেটেরিয়াল ওয়ার্ল্ড আমি ছাড়া তার আর কোনো লেজিটিমেসি নেই। এটা তো পশ্চিমের অবদান। পূবের সাহিত্য বারবার বারবার বলছে না, তুমি একটা অংশ মাত্র, বাকিদের সঙ্গে তোমার একসঙ্গে সহাবস্থান করতে হবে। সেটাও তো আমরা দেখতে পাইনি, ওই ভয়টাও তো সেখানেও অ্যাবসেন্ট ছিল যে আমরা আসলে বেঁচে আছি কোথায়। তো সেই জন্য পূবের সাহিত্য পড়ার এখন গুরুত্ব খুব বেশি, নানা কারণেই বেশি, এবং সেই কারণে সেই সাড়াটাও তো পাঠকদের থেকে পাওয়া যাচ্ছে। গত 5 বছরে 2বার বুকার ফাউন্ডেশন দুটো করেছিল, সার্ভে করেছিল। তাতে দেখা গেছে যে এখন ট্রান্সলেটেড ফিকশনের বাজার অনেক বেশি অরিজিনাল ল্যাঙ্গুয়েজ ফিকশনের চেয়ে, এবং সেই ট্রান্সলেটেড ফিকশনে ওরা যে 30টা টপ পপুলারিটির ফিকশন করেছিল, তার মধ্যে 14টা হচ্ছে জাপানি থেকে অনুবাদ। আপনি তো এটা নিয়ে দেশের লিখেছি আমি। তো ফলে এখন খুব গুরুত্বপূর্ণ জাপানিদের জীবন দর্শন, সেটা সাহিত্যে যেভাবে প্রতিফলিত হচ্ছে, সেটাই আমি খুব ক্লান্তিহীন ভাবে বলতে চাই সবার কাছে। আমাকে বলতে বললেও বলি, লিখি এটা নিয়ে। আর অনুবাদটা একদম প্রাথমিক কাজ, ওটা না পড়লে, ওই বড় মানুষদের সামনে করাতে না পারলে আমার কথা শুনে আর লোকে কতটুকু প্রভাবিত হবে। স্যার, এটা তো মানে খুবই আশ্চর্যের ব্যাপার যে বিভিন্ন উপন্যাস থেকে প্যারাগ্রাফের পর প্যারাগ্রাফ বাদ চলে যাচ্ছে, এবং সেটা শুধু একটা বইতে হচ্ছে না, বিভিন্ন বইতে হচ্ছে, এবং সেটা নিয়ে গোটা বিশ্ব নীরব। হ্যাঁ, বিশ্ব এটাকে মেনে নিয়েছে যে যা পশ্চিমের সেন্সিবিলিটির সঙ্গে মিলবে না সেটাকে বাদ দিয়ে দিতে হবে। বঙ্গবিদ্রুপও করা যায়, তো বাদ দিয়ে দিলে তো সবচেয়ে কম আক্রমণ হলো আর কি। তো আমার এই জন্য এটা বলছি যে অঙ্কের জগৎ ও অধ্যাপকের প্রেম, হাকাসেনো আইশিতা সুশিকি বইয়ের বাংলা অনুবাদ, এটা যেদিন উদ্বোধন হয় জাপান ফাউন্ডেশন থেকে ব্যবস্থা করেছিল যে লেখিকা ইয়োকো ওগাওয়া আর আমার মধ্যে 1 ঘন্টা একটা কথোপকথন হবে। ইংরেজি দোভাষী ছিল, কেননা এটা অনুষ্ঠান তো অন্যরা দেখবে যারা ইংরেজি ছাড়া বুঝবে না। তো সেখানে আমি এই প্রশ্নটা রাখি যে এরকম একটা জায়গা একদম বাদ দিয়ে দিয়েছে, শেষে একটা খুব সুন্দর জায়গা ছিল সেটা বাদ দিয়ে দিয়েছে, তো এগুলো কি করা যায়? তো লেখিকা বললেন যে আমরা জানি এরকম হয়, কিন্তু একবার অনুবাদ সত্ত্ব ওরা কেনার পরে আর খুব কিছু করার থাকে না। ফলে এই ট্র্যাজেডিটা থাকবে যতদিন না পাঠকরা বুঝতে পারবেন যে একটা কোনো জায়গায় আসবেন যে হয় পূর্বের পাঠকরা ঠিক করবেন যে আমরা ইংরেজি অনুবাদ পড়বো না, আর ইংরেজি অনুবাদ যারা পড়বেন তারা যদি সন্তুষ্ট হন যে হ্যাঁ আমরা যা জানি না তা আমরা পড়বো না, তাহলে। কিন্তু স্যার, মানে ইংরেজিতে যেহেতু সর্বাধিক বেশি পাঠক রয়েছে, তো সেই ভাষার একটা, সেই অনুবাদের তো একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা। হ্যাঁ, কম্পিটেন্সের দিক থেকে হয়তো কোনো নেই, ভাষার ব্যবহারটা ঠিকই আছে, কিন্তু ওই খুব ক্রুশিয়াল জায়গায় এটা তো একটা ক্রাইম, মানে একজন উপন্যাসিকের একটা জিনিস বাদ দিয়ে দেয়া, এবং তিনি সেটা কি অসহায়ভাবে মেনে নিচ্ছেন। কিছু করার নেই, এটাই এখন একটা খুব বাস্তবতা, যেটা সম্বন্ধে মানুষের সচেতন থাকাটা ভালো। তাহলে আমাদেরকে এখন জাপানিজ লিটারেচার পড়তে গেলে আমাকে জাপানি শিখতে হবে না? বাংলা যারা শিখেছে তারা অনুবাদ করবে। অনেক আমাদের সৌভাগ্য আপনি আছেন এখানে, আপনি আমাদের মধ্যে রয়েছেন, কিন্তু যারা ধরুন অন্যান্য ভাষার যারা লিখছেন, এবার তাদের উপন্যাসটা আমরা কি করে পড়বো? তাদের তো আমরা ডাইরেক্ট কিছু পাচ্ছি না, আমাদের তো সেই ইংরেজিতেই পড়তে হবে। আর ওদের তো প্রচুর ভালো লেখা বেরোচ্ছে, আমি একা অনুবাদ করে তো পারবো না, আমার সঙ্গে আরো অনেক
অনেকেই করতে পারে, অনেকেই ভালো জাপানি জানেন, একটু ধৈর্য ধরে যদি করেন, যদি উৎসাহ পান, তাহলে আমরা সরাসরি বাংলাই পড়তে পারবো। সেটা একটা আশা করা, মানে আমাদের একটা প্রত্যাশা। তো এটা হচ্ছে একটা দিক। আবার অন্য আরেকটা দিক হচ্ছে, সেটা খুব পজিটিভ দিক, সেটা হচ্ছে যে আমরা বাঙালিরা যখন জাপানি সাহিত্য পড়ব, আমরা কি একবারে সবটা বুঝতে পারবো? আমরাও তো অনেক কিছু আমাদের সেন্সিবিলিটির মধ্যে আছে কিনা জানি না জাপানি সভ্যতার। এখানে আমার একদম স্পষ্ট একটা উচ্চারণ হচ্ছে, আমরা বাঙালিরা জাপানি সাহিত্যের বিশেষ রকম প্রিভিলেজড রিডার। কেন না আমাদের রবীন্দ্রনাথ আছেন। আমি আজ অব্দি এমন কোনো গল্প অনুবাদ করিনি, এমন কোনো উপন্যাস অনুবাদ করিনি যেখানে একেবারে কেন্দ্রে যে ভাবটি, সেই ভাবটি রবীন্দ্র কোনো না কোনো রবীন্দ্রসঙ্গীতে নেই। কি বলছেন স্যার? একদম। তুমি কাফকা অন দ্য শোর, যে লোকে যেটাকে জানে সমুদ্র তটে কাফকা, সেইখানে ছেলেটি কাফকার তামুরা, তার মনে হলো যে আমি একটা খোলসের মধ্যে যেন আমি জিনিসটা আটকা পড়ে গেছে, হতে হবে যেটা, সেটা আমাকে এই খোলসটা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা শুনিনি এই আবরণ ক্ষয় হবে গো, ক্ষয় হবে, ক্ষয় হবে, হোমা নলে, সেই হোমের গল্পটাই হচ্ছে উপন্যাসটা। তারপরে হচ্ছে যেটা নাকাতার ক্ষেত্রে ঘটেছে, এই ছেলেটা ঘটাতে চাইছে, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মধ্যে বিশ্বলোকের পাবি সারা। এই বিশ্বলোকের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য কিন্তু এই উপন্যাসটা। তো এই কথাগুলো যা আমরা শুনেছি, কখনো আবছা হলেও ভেবেছি, আমাদের কাছে কিন্তু সেই বার্তাটা উপন্যাস থেকে আসতে একটু আটকায় না। সবচেয়ে বড় হচ্ছে তারপরে যে আমি মিশিমার স্বর্ণমন্দির অনুবাদ করলাম, পুরো উপন্যাসটার কেন্দ্রে রয়েছে ওই গানটা, তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে, আমার ভাঙলো যাতা ধন্য হলো চর্মপাতে। রবীন্দ্রনাথ এই উপন্যাস বলে আশ্চর্য হতেন যে এইভাবে আমার গানটার একটা এত বড় মোটা উপন্যাস হয়েছে। আর মিশিমা পড়ে থাকলে, মনে হয় পড়েননি, মানে রবীন্দ্রসঙ্গীতটার কথা জানতেন না, আশ্চর্য হয়ে যেতেন যে পুরো কথাটা একটা গানের মধ্যে ধরা আছে। মানে এই রবীন্দ্রনাথ এই জাপানিজ যে জাপানি অনুভূতি, মানে উপলব্ধি, যদি আমি ভালো করে বলি, যে এই উপলব্ধিটা ওনার, এটা আমি তত্ত্বগুলো খুব ভালো জানি না তো, কিন্তু রবীন্দ্রনাথ হচ্ছেন বেদান্তিক দ্বৈতবাদী, বুদ্ধ দ্বৈতবাদী বেদান্তিক, এগুলো ওনার থেকে শোনা আমার, আমি খুব জোর দিয়ে এগুলো বলতে পারি না। ফলত এই জগতের যে ছবি ওনার কাছে, ওনাদের কাছে, সেটা অনেকটাই কমন। সেই ভাবগুলো ভীষণভাবে রবীন্দ্রনাথের গানেও এসছে। বৌদ্ধ দর্শনের চর্চা মন্দিরগুলোতে যেভাবে হয়েছে, সেগুলো মানুষের কাছে যেভাবে গেছে কনসিস্টেন্টলি, ইউনিটি অফ আইডিয়াস থেকে যেগুলো থেকে গেছে, সেইগুলো খুব কমন। এবং সেই কারণেই ওই ভাবগুলো, জরুরি কথাগুলো কোথাও না কোথাও আমাদের কাছে, এই যে আমরা যাইনি মরে আজও তবু কেবলই দৃশ্যের জন্ম হয়, কোথাও করে একটা ট্রুথ আছে যেটা কখনো মরে যায় না, কিন্তু বাইরে পরিবর্তন হয়, কেবলই দৃশ্যের জন্ম হয়। তরঙ্গ মিলায়ে যায়, তরঙ্গ উঠে, কুসুম ঝরিয়া পড়ে, কুসুম ফুটে, কিন্তু তার মধ্যে দিয়েও প্রাণের ধারা, সেটা ইয়ে থাকে, সেটাতে কোনো ছেদ পড়ে না। প্রাণ জিনিসটা মানুষের, সেই জন্য উনি সেভাবে দুঃখ ভোলার চেষ্টা করছেন। এইটা জাপানে বলা হয় মনোনো আওয়ারে। সেটা কি, এই উপন্যাসটা স্বর্ণমন্দিরের একদম কেন্দ্রীয় ধারণা, যে ওদের দেশে এই যে চেরি ব্লসম ফোটে একদম বসন্তের শেষ দিকটায়, এত সুন্দর। আমি প্রথম যখন গেছিলাম, মানে ওই সময়টায় ওই গোলাপি পাতাগুলো সব পাপড়িগুলো উড়ে উড়ে এসে ঘাড়ে, এটা এই এপ্রিলের ওদের ক্যালেন্ডার থাকে। গরমের দিকটা মানে দক্ষিণের দিকটাতে একটু আগে এসে যাবে, উত্তরের দিকটাতে একটু পরে আসবে, সেইভাবে। তো আমি যেখানে গেছিলাম সেটা তখন মার্চ মাসের শেষটা।
গোলাপি পাপড়ি উঠছে, লোকের মাথায় এসে পড়ছে, লোকের পিঠে এসে পড়ছে, সব জায়গায় সেই পাপড়ি, আমার কাছে ছবিও আছে অনেক। সেইগুলো মানে নিসর্গ দৃশ্য মনে হয় যে কি পৃথিবীতে আছি, এত সুন্দর আর কি। এবার 1 সপ্তাহ থাকে, তারপরে ওই ফুলটা তো ঝরে যায়। আর জাপানিরা তাদের সৌন্দর্য চেতনার মধ্যে প্রকৃতির থেকে সৌন্দর্য আহরণ করাটাকে এমন ভাবে শিখে নিয়েছে, একদম ছোটবেলা থেকে একটা সংস্কৃতি, তার সাংস্কৃতিক অভ্যাসের মধ্যে দিয়ে, যে ওরা খুব বিষণ্ণ হয়ে পড়ে। অপেক্ষা করতে হবে আরো 1 বছর, এটা ফিরে আসবে। এবার ওই যে সৌন্দর্যের প্রতি একটা তৃষ্ণা তৈরি হলো, সৌন্দর্যের অস্তিত্বেরই প্রশ্ন নেই যদি তৃষ্ণাটা না থাকে। মিশিমা তার উপন্যাসে বলছেন যে মৃত্যুই হচ্ছে সৌন্দর্যের মূল সত্য, কেননা মৃত্যু ব্যতীত তৃষ্ণা তৈরি হবে না। আর সেই বিচ্ছেদ বোধ, সেই লঙ্গিং, তার কাছে এসে তবে সুন্দর হচ্ছে সার্থক। না হলে কি জানো, একটা কথা আছে কি, উকিনোগামী কি বলে একটা স্পিরিট, সেটা বহুদিন স্থায়ী হলো একটা জিনিস, তার মধ্যে ভর করে, তখন জিনিসটা আস্তে আস্তে একটা অশুভ জিনিস হয়ে যেতে থাকে। তখন সেটা আটকানোর জন্য কোনো জিনিসকে বেশি দিন স্থায়ী না করা ভালো। এটার জন্য ওদের রিচুয়াল ছিল হচ্ছে বছরের শেষে বাসনপত্র নিয়ে গিয়ে ব্যবহৃতগুলো ডিসপোজ অফ করে দিয়ে আবার নতুন করে নিত, মানে ওই অ্যাটাচমেন্টটা যাতে কোনো কিছুর প্রতি না থাকে। হ্যাঁ, তো সেটা হচ্ছে কোনো জিনিসকে ফরএভার পার্মানেন্ট হতে দেওয়া যাবে না, তাহলে সৌন্দর্য জিনিসটা শুধু অ্যাজ এ নলেজ থেকে যাবে যে তাজমহল সুন্দর, কিন্তু সৌন্দর্য দেখার যে হৃদয়ে যে অভিঘাত, সৌন্দর্য দর্শনে মানুষ যে জায়গায় উঠে যায় তার সেই মুহূর্তের অস্তিত্বে, সেইটা আর পাওয়া যাবে না। ফলে লয় পেতে হবে। লয় পেলে ওই পরিবর্তনই সৌন্দর্যকে বাঁচিয়ে রাখছে, যে কোনো কিছু যে পার্মানেন্ট হবে না সেই শর্তটা সৃষ্টিতে আছে এই কারণে যে তাহলে আমার লঙ্গিং তৈরি হবে, আর তাহলেই একমাত্র নূতন সৌন্দর্য সৃষ্টিও আমি করব, সৌন্দর্য আমার কাছ থেকে তার অ্যাপ্রিসিয়েশনটা পাবো, আমার মধ্যে সেই অভিভূত ভাবটা দেখতে পাবো। এই কারণেই কি ওরা ওই মাখনের পুতুল তৈরি করে সেগুলোকে আগুনে মানে একটা সলতে দিয়ে জ্বালিয়ে রাখতো যাতে মানে দিনের শেষে শেষ হয়ে যায়। ওটা সেই ইউনিটি অফ আইডিয়ার মধ্যেই পড়ে। ওটা প্রত্যেক দিনই ওইটা করছি, আমি জানি এটা শেষ হয়ে যাবে কিন্তু তবুও আমি এটা করছি। একদম তাই। সেই জন্যই এবং রবীন্দ্রনাথ মৃত্যুকে সেইভাবে বারবার দেখিয়েছেন। মৃত্যু আপন পাত্রে ভরি, বহিছে যে প্রাণ সেই তো তোমার প্রাণ। আমাদের যাবতীয় উদ্যম, যাবতীয় তৃষ্ণা, যাবতীয় যা কিছু আমরা চাইছি, প্রাণ বলতে যা বোঝাচ্ছে, সেটা মৃত্যু আছে বলে। এটা উম্বের্তো ইকোর ফুকোর পেন্ডুলামও আছে। তো ফলে রবীন্দ্রনাথের গানগুলো আমরা যারা অন্যমনস্ক হয়ে শুনেছি, তারাও কখনো জাপানি উপন্যাস পড়তে গিয়ে কখনো মনে হয়নি যে এখানে এমন একটা কিছু আছে যেটা আমি অর্থোদ্ধার করতে পারছি না, কেননা আমি এই ধারণাটার সঙ্গে, এই আইডিয়াটার সঙ্গে পরিচিত না। এটা কখনো হবে না। তো সেটা খুব আশ্চর্যের। মানে ওরা ওইখানে বসে একটা জিনিস উপলব্ধি করেছিল, দর্শনের প্রভাবে, যেই দর্শনটা বুদ্ধ যে দর্শন চর্চা থেকে পেয়েছেন, হ্যাঁ, সেটা এখানে রবীন্দ্রনাথের কাছে উপনিষদের মাধ্যমে এসে পৌঁছেছে। রবীন্দ্রনাথের এই উপনিষদ পাঠের ব্যাকগ্রাউন্ডটার কারণে উনি অতটা, এবং যেটা স্বয়ং বুদ্ধদেব উনি উপলব্ধি করেছিলেন। এবার সেই বুদ্ধিজম যখন এখান থেকে চায়না হয়ে জাপান গেল, তখন এই মানে কোথাও না কোথাও তো এখানে সেই উপনিষদের একটা বেস ওদের মধ্যেও পৌঁছে গেল। হ্যাঁ, খুবই কাছাকাছি একটা ধারণা পৌঁছে গেল। বেদান্ত বুদ্ধের ইয়ে হচ্ছে ওই আত্মায়
ওনার শুধু ওই আস্থা নেই। একটা ডিফারেন্স মূলত সেইটুকুই, বাকিটা তো উপনিষদের কথাগুলো ভীষণভাবে কর্মের ধারণা উপনিষদের কেন্দ্রে, বৌদ্ধ ধর্মেও কর্মের ধারণা কেন্দ্রে, এবং সেটাই বাকিগুলোকে শেপ দিচ্ছে। এখন ঘটনা হচ্ছে যে না, আমাদের এখানে নালন্দা, তক্ষশিলা রয়েছে, চাইনিজ স্কলাররা আসতেন প্রাণ হাতে করে জঙ্গলের ভেতর দিয়ে পাহাড় পেরিয়ে, কিংবা সমুদ্রপথে আসতে গিয়ে সমুদ্রের জাহাজ ডুবে যেতে পারে। তো লতিকা লাহিড়ী ছিলেন চাইনিজ স্টাডিজের বোধহয় জেএনইউ না দিল্লি ইউনিভার্সিটির অধ্যাপিকা, তার একটা বই আছে ইয়াং চাইনিজ মংস টু ইন্ডিয়া বলে, আছে বইটা আমার কাছে। কত বিপদ প্রাণ তুচ্ছ করে সব আসতেন শুধু বুদ্ধের বাণী ওই আলোটুকুর জন্য। পৃথিবীটা কি আরো অনেক বেশি উন্নত ছিল অনেক আগে? আমি এক এক সময় ভাবি, মনে পড়ে কোনো এক তারা ভরা রাতের বাতাসে ধর্মাশোকের ছেলে মহেন্দ্রর সাথে, তবু আমি কাউকে পারিনি বোঝাতে সেই ইচ্ছা শক্তি নয়, সংঘ নয়, কর্মীদের সুধীদের বিবর্ণতা নয়, আরো আলো। এই অন্ধকার সময় এই প্রশ্নগুলো আমাদের মনে জাগবেই। তো ঘটনা হচ্ছে যে তারা আসতেন, তারা এখান থেকে বৌদ্ধ ধর্মের পাঠ নিয়ে যেতেন, সংস্কৃত বইগুলো ওখানে সব চীনে ভাষায় অনুবাদ হতো। পরে যখন এখানে এই আফগান বা তুর্কি আক্রমণে সংস্কৃত পুঁথিগুলো সব নষ্ট করে ফেলা হলো, ওগুলো আবার রিট্রান্সলেটেড হয়েছিল ওই চাইনিজ ট্রান্সলেশনগুলো থেকে। আচ্ছা, মানে আমরা এখন যেটা পড়ছি সেটা এগুলো সংস্কৃতে যেগুলো আছে বা অনেকগুলো পালিতে হয়তো করা হয়েছে, অনেক কিছুই আমি শুনেছি যে ওগুলো আবার ওই থেকে গিয়েছিল চাইনিজ টেক্সটে, সেখান থেকে করা হয়েছে। তো তারা প্রাণ হাতে করে আসতেন, হিউয়েন সাং ইত্যাদি। তো সেগুলো ওখানে খুব চর্চা ছিল। বৌদ্ধ ধর্ম ওখানেও গিয়ে কনফুসিয়ানিজমের সঙ্গে একটা প্রতিযোগিতা ছিল, লাও তসে সেখানে রয়েছেন। খুব কয়েকশো বছরের মধ্যে এই তিনজন পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ মনীষী জন্মগ্রহণ করেছিলেন চীনে, এবং এই সবগুলোই জাপানে গেছে। জাপানের সমাজ ভাবনা, হাউ টু কন্ডাক্ট ইন প্রফেশনাল অ্যাসপেক্ট, এগুলোতে কনফুসিয়ানিজমের ভীষণ প্রভাব আছে, ওখানকার অধ্যাপকরা আমাকে বলেছেন। আবার বৌদ্ধ দর্শনের তো শিল্পে সাহিত্যে ভীষণভাবে রয়েইছে, লাও তসুর ধারণাও অনেক কিছু ওখানে আছে। এই যে ভয়েডের ধারণাটা বললাম, এটা তো মূলত প্রথমে লাও তসুর ধারণা, পরে এগুলো নানা রকম হাইব্রিড হয়েছে, ধারণার মিশে নতুন ধারণার জন্ম হয়েছে, কিন্তু তিনজনেরই প্রভাব রয়েছে। তার মধ্যে বৌদ্ধ প্রভাবগুলো খুব সহজেই চিহ্নিত করা যায় জাপানি সাহিত্যে, এবং এটা আরো বেশি করে হয়েছে একটা সময় জাপান পৃথিবীর কাছে তার দরজা বন্ধ করে দিয়েছিল 200 বছর। বাইরে থেকে কাউকে আসতেও দেয়নি, নিজেরাও কোথাও যায়নি, কোনো রকম সাংস্কৃতিক বাণিজ্যিক আদান প্রদান হয়নি। এটা কোন সময়টা? 1660 থেকে ধরো 1860 বা 50 পর্যন্ত। এর কারণ ছিল হচ্ছে যে ম্যানিলা গ্যালিয়ন বলে একটা জাহাজ ফিলিপিন্সে আসতো আর্জেন্টিনা থেকে গম নিয়ে, সেটা কিভাবে ঝড়ে টরে জাপানের কোস্টে চলে এসেছিল। তাকে যখন গ্রেপ্তার করে ওরা, তখন তার যে স্প্যানিশ ক্যাপ্টেন, সে বলেছিল সারা পৃথিবী আমাদের আন্ডারে, আমরা পুরো এই দেখো পৃথিবীর ম্যাপ, এই সমস্ত দেশ আমাদের সম্রাটের আন্ডারে। তখন ওরা বললো যে কি করে করো, বললো আমরা প্রথমে পাদ্রি পাঠিয়ে দিই, তারপরে এগুলো জওহরলাল নেহরুর বইতেও আছে, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রিতে। তারপরে তারা ধর্মান্তকরণ করে, ওরা আমাদের দিকে চলে আসে, আর তারপরে আমরা সেলিং করি, জাহাজ থেকে করে সব অধিকার করে ফেলি। তখন 48 ঘন্টার মধ্যে সমস্ত বিদেশি এবং অন্য ধর্মে যারা গেছে তাদের ফিরে আসতে বলছে, আর বিদেশিদের চলে যেতে বলেছে, না হলে বিহিট করা হবে। তখন বিদেশিরা পালিয়েছিল, আর যোগাযোগ থাকেনি। তারপরে কমোডর পেরি, তিনি 1854 সালে গানবোট নিয়ে এসে বলেন যে আমরা আবার সেলিং করে একদম শেষ করে দেবো, তোমরা মেইন স্ট্রিমে ফিরে এসো, পৃথিবীকে ফলো করতে বাধ্য করবো। তো ওরা তখন আত্মসমর্পণ করে। তখন ওই সম্রাট টিটুলার হেড হয়ে যান, আর সামুরাই প্রথা রদ হয়ে গিয়ে মিলিটারি আসে।
এই যে পুরো রাজনৈতিক ক্ষমতা, অর্থনৈতিক ব্যবস্থা, এগুলো সব আমূল পরিবর্তন হয়ে গেল জাপানে, পশ্চিম এসে করলো। এটাকে মূলত মিলিটারিজম বলা হয়, কেননা প্রধান ছিল হচ্ছে যে সামুরাইদের যে আভিজাত্য, সেটা চলে গেলে এই মিলিটারিকে দিয়ে যে কোনো কাজ করিয়ে নেওয়া যায়। সেটাও তো একটা বড় ট্র্যাজেডি। তো সেই জন্যে ওদের নিজস্ব সংস্কৃতি, এই পশ্চিমের যে জোয়ার পশ্চিমী সংস্কৃতি, তাতে ভীষণ রকম ভাবে ক্ষয়প্রাপ্ত হচ্ছিল, লোকে ভুলে যাচ্ছিল। খেয়াল করে দেখো, রবীন্দ্রনাথ প্রথমবার গিয়ে জাপান যাত্রীতে অনুকবিতার কথা বলছেন, হাইকু কথাটা বলছেন না, কেননা হাইকুটার ধারণাটা মানুষের মধ্যে চর্চার অভাবে তখন আর ওই শব্দটা ওনার কাছে কেউ বলেনি। এমন একটা সময় সেটা, সে সময় জাপানের মার্শাল আর্ট গুলো সব লোপ পেয়ে যেতে বসেছে, এরকম অবস্থা। তো ওগুলোকে আবার রিভাইভ করানো হয়েছে। তো কিন্তু ওই চিন্তাশীল মানুষেরা, বিশেষত থ্রু উপন্যাস, নাৎসুনে সোসেকি ওদের ক্ষেত্রে উপন্যাসের জনক, আমাদের যেরকম বঙ্কিমচন্দ্র বাংলা সাহিত্যের, নাৎসুনে সোসেকি ইংরেজির অধ্যাপক ছিলেন, ইংল্যান্ডে ট্রেইনড, কিন্তু দৃষ্টিভঙ্গিটা পশ্চিমী হয়ে যায়নি। উনি এসে বললেন যে এই পশ্চিমী সংস্কৃতিকে যদি আমরা এরকম অন্ধভাবে অনুকরণ করি, তাহলে আমাদের যা কিছু আহৃত সম্পদ, সভ্যতা, সব নষ্ট হয়ে যাবে, অনেক নিচু মানের সমাজ হয়ে যাবে। তো উনি তো এখনো, মুরাকামি তো বারবার নাৎসুনে সোসেকির কথা বলে। অত শক্তিশালী একজনকে দিয়ে শুরু না হলে হয়তো জাপানি উপন্যাসের ধারা এত শক্তিশালী হতো না। তো ওইটে একটা জাতীয়তাবাদী ধারার জন্ম দিল, যারা জাপানের যেগুলো ট্র্যাডিশনাল সেগুলো চর্চা করে বারবার জাপানবাসীকে মনে করিয়ে দিচ্ছে যে এই পশ্চিমী সমাজটুকুই সবটা না। একটা খুব ইম্পর্টেন্ট উপন্যাস হচ্ছে, কি যেন ওটাকে বলে, ইংরেজি অনুবাদটা পাওয়া যায় আমাদের তানিজাকির, জুনিচিরো তানিজাকির দ্য মাকিওকা সিস্টার্স। তো সেখানে দেখাচ্ছে যে ট্র্যাডিশনাল সোসাইটি ওই পশ্চিম প্রভাবিত সমস্ত ব্যবস্থার মুখে এসে কিরকম একটা শকের মুখোমুখি হচ্ছে আর কি। কিন্তু ওই রেজিস্ট্যান্সটা কালচারালি থেকে যাচ্ছে। খাওয়াবাতা এবং মিশিমা এসে সেটা একটা খুব সমৃদ্ধ জায়গা পেল। খাওয়াবাতা, এরা রবীন্দ্রনাথ 2016 যখন গেলেন জাপানে প্রথমবার, গিয়ে বললেন যে খুব জাতীয়তাবাদী কথা বললেন, যে আপনারা যা এতদিন বিশ্বাস করেছেন, যে প্রথা পালন করে এসেছেন, যেভাবে সৌন্দর্যের চর্চা করেছেন, সেগুলো আপনাদের অক্ষুণ্ণ রাখতেই হবে। আপনাদের জাপানের যা যা বৈশিষ্ট্য, কেন না পশ্চিম বা ইউরোপ আজকে পৃথিবীর সভ্যতার মহাসম্মিলনে যেসব প্রশ্নের জন্ম দিয়েছে, পূব তার উত্তর দেবে আপনাদের কণ্ঠস্বরে। এই শ্রোতাদের মধ্যে কাওয়াবাতা ছিলেন কিনা তো জানি না, তো থাকলে তখন 9 বছর 10 বছর বয়স হওয়ার কথা তার। কিন্তু ঠিক এই কথাগুলো উনি মেইজিন বলে একটা উপন্যাস, দ্য মাস্টার অফ গো, সেখানে বললেন যে এই পশ্চিমী অনুপ্রবেশের ফলে যে আমাদের জীবনযাত্রার যে সৌন্দর্যের দিকগুলো, যে সুবাস জীবনের, সেগুলো সব হারিয়ে যাচ্ছে। শুধু জিততে হবে, শুধু পেতে হবে, শুধু লাভবান হতে হবে, এটা কখনো জীবনের এসেন্স নয়। এবং জাপানি সোসাইটিতে সেই প্রভাব ঢুকে পড়ছে বলে উনি জাপানকে সাবধান করতে গেলেন ওই সহস্র সারস উপন্যাসটা দিয়ে, সেম্বাজুরু 1000 ক্রেন্স। এটার পেছনে একটা প্রথা আছে। হ্যাঁ, এটা একটু যদি বলেন। হ্যাঁ, কোনো মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে, তো তাকে যারা ভালোবাসে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা প্রতিবেশী, তারা ওই অরিগামি করে কাগজ দিয়ে, শুরু হচ্ছে এক ধরনের সারস পাখি, সেগুলো 999টা তৈরি করে ওকে উপহার দেয়, যে ও সেরে উঠে বাকি একটা তৈরি করে সংখ্যাটাকে পুরো 1000 করবে। এক ধরনের প্রার্থনা করার যে তুমি সেরে ওঠো। এতটাই আমার আন্তরিকতা ধরা পড়ছে যে আমি 999টা এরকম বানিয়েছি। তো সেই আন্তরিকতারও তো একটা বাইরে একটা প্রভাব আছে। এই জন্য সেম্বাজুরু হচ্ছে সহস্র সারস। এই উপন্যাস এই নাম দিয়ে লিখেছিলেন শুধু জাপানকে দেখাতে যে তুমি কিন্তু অসুস্থ হয়ে পড়ছো পশ্চিমের প্রভাবে।
পাশাপাশি কাওয়াবাতা বলছেন, মিশিমা আরো জোরালো ভাবে বলছেন। মিশিমা একটা টেট্রালজি লিখলেন, হোজোনো উমি, সি অফ ফার্টিলিটি, যেটা সেখানে উনি প্রথমেই বলে দিয়েছিলেন যে যেদিন শেষ পাতাটা লেখা হয়ে যাবে, শেষ উপন্যাসটা, চতুর্থ উপন্যাসটা, তারপরে আমি আর 24 ঘন্টাও বাঁচবো না। সেখানে উনি দেখাচ্ছেন, উনি বলছেন যে সৌন্দর্যের ধারণাই আমাদের সভ্যতা থেকে চলে যাচ্ছে এই পশ্চিমী প্রভাবে। সারা পৃথিবীর যে মেইন স্ট্রিম, আমরা আর দেবদূতের ধারণা করতে পারবো না, সমাজের দেবদূতের ধারণাটাই অন্তর্হিত হবে, সৌন্দর্যের কোনো লাভ ক্ষতির বাইরে আর কোনো ধারণাই থাকবে না। তো ফলে ওনার কাহিনীতে 4 জন রিইনকার্নেশন হচ্ছে, একই দেবদূতের রিইনকার্নেশন হচ্ছে। তারা কিভাবে সৌন্দর্যের দিকটা ক্ষয় হয়ে যাচ্ছে সেইটা পরিস্থিতির সাপেক্ষে নায়ক নায়িকার যা হচ্ছে সেইভাবে দেখাচ্ছে। যেদিন শেষ হয়ে গেল লেখা, ওনার একটা দল ছিল অনুচরদের, যারা বিশ্বাস করতেন যে শুধু পড়াশোনায় মননে নয়, শারীরিক সক্ষমতাও সমান দক্ষ হতে হবে। তাদের নিয়ে উনি একজন জেনারেলকে অ্যাবডাক্ট করেন। এটা পুরোটাই একটা প্রতীকী ব্যাপার ছিল। তাকে এক জায়গায় আবদ্ধ করে তাকে বলেন যে আমরা বলছি যে সম্রাটের হাতে সব সমর্পণ করো, সৈন্যদল সমর্পণ করুক, আত্মসমর্পণ করুক, এই মিলিটারিজমের আসুক, শেষ হোক বলে প্রতিবাদ স্বরূপ উনি সেপ্পুকু করলেন, পেটটা চিরে দিলেন। এটা কিন্তু ওই 40 বছর বয়সের মধ্যে মিশিমা কিন্তু 40-এর একটু বেশি, 20টা উপন্যাস লিখেছেন, 40টা উপন্যাস লিখেছেন, 20টা নাটক লিখেছেন, বোধহয় গোটা 20 ছোট গল্প সংকলন, গোটা 20 প্রবন্ধ সংকলন লিখেছেন। তার পাশে উনি ক্যারাটের গোদান, মানে একদম হায়েস্ট জায়গায়, কেনজুৎসু কেন্দ্র যেটা সোর্ড ফাইটিং, তার হায়েস্ট পর্যায়ে গেছেন। তারপরে ফটোগ্রাফির মডেল হিসেবে উনি সমস্ত নতুন করেছিলেন, সারা পৃথিবী ঘুরেছেন, অনেকগুলো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ জানতেন, গ্রিক, ল্যাটিন, সংস্কৃত ইত্যাদি বলেই আমি শুনেছি। তো এখানে বেনারসে এসে বসে মণিকর্ণিকা ঘাটে প্রায় 1000 স্কেচ করেছিলেন, ভারতের পুরাণ টুরাণ খুব মন দিয়ে পড়েছিলেন। উনি নাকি, আমি পড়েছি আর কি, যে ফ্রেঞ্চ অনুবাদে মনুসংহিতা পড়েছিলেন। আচ্ছা, তো সেই রকম একজন লোক তিনি, তো হতাশার কোনো কারণ নেই, নোবেল প্রাইজ পেতেনি। কিন্তু জাপানকে একটা ঝাঁকি দিতে চান যে এইভাবে পশ্চিমের অনুগত হয়ে পড়ো না, আমাদের সম্পদ অনেক বেশি, সেই জন্য উনি ওই আত্মোৎসর্গটা করেছিলেন। তো সেইটাকে মুরাকামি যেটা বুঝলেন যে জাপান নিজেকে বড্ড বেশি নিজেকে জাপানি রাখতে গিয়ে আবদ্ধ করে ফেলছে, এই বিচ্ছিন্নতাটাও আবার সৃষ্টির সুর নয়। কেমন উনি কিন্তু সমুদ্রতটে কাফকার ইঙ্গিত দিয়েছেন, এটাকে তুলনা করেছেন প্রায় ইদিপাস কমপ্লেক্সের সঙ্গে, যে সমস্ত সৌন্দর্যের এই শুধুমাত্র আমরা যেটাকে বয়ে নিয়ে এসেছি সেটার মধ্যে। উনি বলছেন কি না, খুনটুন হয়ে গেছে, খুব বেগরবাই মানে বিপত্তি ঘটেছে, নাকাতা ইনস্টিংটিভলি বুঝতে পারছে তাকে যেতে হবে পশ্চিম দিকে, অনেক দূর পেরোতে হবে একটা লম্বা ব্রিজ, তার মানে কি পশ্চিমের সঙ্গে আবার সংযোগ সাধন করতে হবে। মিশিমার পয়েন্টগুলোই উপন্যাসে আসে মুরাকামির, আমি দেখিয়ে দিতে পারি, কিন্তু এমন ভাবে আসে যেটা পশ্চিমকে ইনসুলেট করে নয়, পশ্চিমকেও প্রভাবিত করবার জন্য। অনেকাংশে তো উনি সফল হয়েছে সেটাতে। মিশিমা অবিশ্বাস্য শক্তিশালী লেখক, এখনো ওকে মাপার মতো আমাদের চেতনা সেই পর্যায়ে পৌঁছয়নি, সময় বলবে। এবং মিশিমা এই যে কসমোপলিটান একটা সুর আনলেন, সেটা জাপানি পরবর্তী লেখক লেখিকারা খুব সুন্দরভাবে বজায় রেখেছেন। এই যে তোশিকাজু কাওয়াগুচির একটা বই কোহিগা সামেনা ইউচিনি, মানে বিফোর দ্য কফি গেটস কোল্ড, পুরোটাই কর্ম। তোমাকে 5 মিনিট, মানে যার মধ্যে কফিটা যাতে ঠান্ডা না হয়ে যায় সেই সময়টুকু অতীতে যেতে দেওয়া হলো, ওই সময় তুমি একটা জিনিস পাল্টে দিয়ে এলে, দেখো এই বর্তমানটা অনেকটা পাল্টে গেল। বর্তমানটা মেটেরিয়ালি পাল্টালো না, মানুষের মানসিকতাটা, জীবনের কোয়ালিটিটা পাল্টে গেল। এই লেসনটা উনি ওইভাবে দিচ্ছেন সাংকেতিক ভাবে। তো এরা ফ্ল্যাগ বিয়ার, টর্চ বিয়ারার হিসেবে খুব যোগ্যই বলবো, এবং তার মধ্যে ইয়োকো ওগাওয়াকে আমি খুবই অসাধারণ লেখিকা বলে মনে করি।
খুবই বড় বাই এনি স্ট্যান্ডার্ড। তো আমি এখনো ওনার একটা উপন্যাসই আবার অনুবাদ করছি আর কি। আচ্ছা স্যার, আমার আরেকটা খুব মনে প্রশ্ন যাচ্ছে, এই কথা বলতে বলতে আজকে মনে হলো যে জাপানে যারা রয়েছেন, জাপানি নাগরিকদের মধ্যে জাপানি দর্শন তার এবং তার যারা সাধু সন্ন্যাসীরা ছিলেন তাদের চিন্তাধারা, পুরনো জাপানি সংস্কৃতি, সমস্ত জিনিস খুব মানে প্রচুর পরিমাণে রয়েছে এবং তারা সেটাকে অক্ষুণ্ণভাবে ধরে রেখেছে এবং তাদের মানে সেটা তাদের নিঃশ্বাস প্রশ্বাসে রয়েছে। আমাদেরও তো এরকম একটা পুরনো একটা রিচ কালচারাল ব্যাকগ্রাউন্ড ছিল, তো কিন্তু আমরা তো সেটা ধরে রাখতে পেরেছি কি? এবং ইজ দিস অনলি বিকজ অফ কলোনাইজেশন? হ্যাঁ, জাপান তো সমুদ্রে ঘেরা দেশ, যে ঘোড়া চালিয়ে সেখানে গিয়ে হাজির হওয়া যায় না। এখন এই যে কামিকাজে বলে একটা কথা, যেটা সেই যে বিমানবহর গিয়েছিল পার্ল হারবার বম্বিং এর জন্য, তাদের নাম ছিল কামিকাজে, কিন্তু এই নামটা এলো কোত্থেকে? কামি কথাটার মানে দেবতা, কাজে হচ্ছে বাতাস, অর্থাৎ দৈব ঝড়। দৈব ঝড় কেন না, ত্রয়োদশ শতাব্দীতে একবার চীন থেকে একটা নৌবহর এসে জাপানের উপকূল অবরোধ করে বসেছিল যে তোমরা আত্মসমর্পণ করো, তোমাদের এখানে যে তোমরা খাবার টাবার তৈরি করতে পারো, শস্য টস্য হয়, তা দিয়ে কদিন তোমরা চলবে, তোমাদের তো বাইরে থেকে না আনলে চলবে না। আমরা অবরোধ করে বসলুম, এবার খাবার যখন শেষ হবে তখন তো তুমি আত্মসমর্পণ করতেই হবে। ওরাও দেখলো যে যত দিন যাচ্ছে সত্যি ওরা অসহায় হয়ে পড়ছে, কিন্তু একটা সময় হঠাৎ একটা সামুদ্রিক ঝড় উঠে সেই নৌবহরকে একেবারে ছত্রভঙ্গ করে কোনটা কোন দিকে ভেসে চলে গেল, পাল টাল ছিঁড়ে গেল, ওই অবরোধটা নষ্ট হয়ে গেল, উঠে গেল। এই জন্য ওটাকে বলা হয় দৈব ঝড়, কামিকাজে। সেই নামটাই পরে ওই পার্ল হারবার আক্রমণ করেছিল যে বিমানবহর, সেটার নাম হয়। এবার এরকম দৈব ঝড় ওদেরকে বাঁচিয়েছে। আমাদের ক্ষেত্রে আক্রমণের পর আক্রমণ এসে পড়েছে। তারা উন্নত সভ্যতা থেকে আসেনি, তারা এসে তাদের মতো করে এখানে যা পেতে পারে সেগুলো পাওয়ার চেষ্টা করেছে। প্রত্যেকটা কিছু তো ইনস্টিটিউশন লাগে, লাইব্রেরি লাগে, কোথাও উপাসনালয় চর্চা লাগে, শিক্ষা প্রতিষ্ঠান লাগে, সেগুলো সব ধ্বংস হয়ে গেলে জিনিসগুলোর চর্চা থাকে না। তবুও তো সাহেবরা এসে এশিয়াটিক সোসাইটিতে অনেক কিছু আবার উদ্ধার টুদ্ধার করলো, আবার একটা আন্দাজ দিল, নাহলে তো আমরা একেবারেই ভুলে গিয়েছিলাম সবটা। কিন্তু আজকে ধরুন স্বাধীনতার অনেক বছর পরেও কলোনাইজেশন তো এখন চলে গেছে, কিন্তু আমাদের মধ্যে সেই মানে আমাদের নিজের থেকে কি সেই না, আমরা অত্যন্ত সেই সেই আহত ভাবটা, শক্ত ভাবটা রয়ে গেছে। আমরা আত্মবিশ্বাসী না যে আমরা যে কোনো জিনিস চেষ্টা করলে সফল হবই, যেটা আমাদের পক্ষে ক্ষতিকর সেটা আমরা নেব না, সেটাকে প্রতিরোধ করব। আমাদের সবসময় মনে হয় না, যেখানে সংঘাত হবে বোধহয় আমাদের বিরোধী পক্ষ জিতে যাবে, আমরা বোধহয় পারবো না। এটা বহু শতাব্দী ধরে পরাজয়ের পর পরাজয় এরকম একটা ধারণা হয়েছে, বা পরাজয়ের গল্প শুনে শুনে হয়েছে, জানি না। তো আমাদের মধ্যে সে আত্মবিশ্বাসটা কম। ওইটাকে ফিরিয়ে না আনলে, আর্কিওলজি অফ নলেজ বলে একটা কথা আছে, নলেজ ফিরে আসতে পারে, কিন্তু তার জন্য আমাদের মানসিকভাবে প্রস্তুত হতে হবে সেই নলেজ আমাদের মধ্যে স্থান পাবে কিনা, সেই আধারটা আমাদেরকে তৈরি করতে হবে। স্যার, আজকের ডিসকাশন বলুন বা আমি সবসময় আপনার থেকে শিখি, আমার শুধু জানার আছে। এটা যদিও অনির্বাণের আড্ডায়, এটা এক রকমের আড্ডা হতে পারে, কিন্তু যেখানে আমি কিছুই কন্ট্রিবিউট করি না, আমি শুধু শিখি। তো আপনার সঙ্গে আবার এই আড্ডায় একটু ডিসকাস করবার, শেখার ইচ্ছে রইল। তো আশা করছি খুব শিগগিরই আপনাকে আমরা আবার ফিরে পাবো। আমি তো গল্প গুজবের মধ্যে থাকি আর কি, মানে যারা তোমাদের মতো কিছু কিছু লোক যাদের সঙ্গে যোগাযোগ থাকে এবং তারা আমার সঙ্গে একই ধরনের রুচি লোকেরা, একই ব্যাপারে আমাদের আগ্রহ আছে, তাহলে কথা বলতে তো আমার পক্ষে সেটা একটা প্রাপ্তি আর কি। স্যার, ছোট্ট একটা উপহার আমাদের তরফ থেকে। আচ্ছা আচ্ছা, আজকের আড্ডা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আড্ডায় নতুন কারোর সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।